সিনেমাতে এখন পর্যন্ত মোশাররফ করিমের আমি বলবো যে বেস্ট পারফরমেন্স সিনেমাতে মোশাররফ করিম যতগুলো পারফরমেন্স দিয়েছেন প্রশংসা করে দাও অথবা একটু পরস্পর পিঠ চুলকি বলা যায়, হ্যাঁ। এবং সেটা বলতে গেলেও আবার সেটা নাকি সামনাসামনি বলা যাবে না, ইনবক্সে বলতে হবে। এরা নিজেদের কাজের ভুল বাদে অন্য সবার কাজের ভুল খুব ভালো ধরতে পারেন। প্রত্যেকেই অনেক সময় ইন্ডাস্ট্রি বলে, আমি এখানে ইন্ডাস্ট্রি বলি না, আমি বলি এটা পাড়া বা মার্কেট। তাননুরে আমার যে জিনিসটা ভালো লাগে যে তিনি জানেন যে তিনি কোনটা পারেন না, তো একই সাথে পীড়াও দিয়েছে, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে খুব খুশি হতেন। আছে শরীফুল রাজ ডিফারেন্ট, কিন্তু শরীফুল রাজের একটা জিনিস আমার মনে হয় হি শুড ওয়ার্ক অন ইট, সেটা হচ্ছে তার উচ্চারণ। দম অনেক উচ্চাসা নিয়ে দেখেছিলাম, সেই জায়গা থেকে আসলে বলতে গেলে অনেকাংশেই হতাশ। ছাত্রীকে একদম ক্লাস থেকে ধরে নিয়ে গেলে নিজের গাড়িতে উঠে আপনি মেক আউট করছেন, মানে মানে দিস সাউন্ডস ভেরি উইয়ার্ড, দিস লুকস উইয়ার্ড। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনেমা নামার আরও একটি পর্বে। আজকে আমরা আলোচনা করব এই ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা নিয়ে। অবশ্যই প্রাধান্য পাবে আমাদের আলোচনায় এবার মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস। আজকের এই আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিনেফাইল ও শিক্ষক সৈয়দ নাজমুস সাকিব। নাজমুস সাকিব, কেমন আছেন? ঢাকা শহরে বেঁচে থাকাই ভালো থাকা, সো আমি খুব ভালো আছি। সরাসরি চলে যায় আপনার আমাদের আজকের আলোচনায়, যে কেমন দেখলেন বনলতা এক্সপ্রেস? খুব ভালো দেখেছি, তবে যেটা বলতে চাই যে আমি সিনেমাটা আসলে শুরুতেই দেখতে চেয়েছিলাম, কিন্তু টিকিট পাচ্ছিলাম না এবং টিকিটের খুব বড় একটা প্রেশার ছিল। আর তবে একই সাথে মনে মনে আরেকটা ইচ্ছে ছিল যে এটা দেখলে কয়েকজন মানুষ মিলে দেখব, একাধিক মানুষ মিলে দেখব। এবং আমি আমার মাকে নিয়ে যেতে পেরেছি, আমার ওয়াইফকে নিয়ে যেতে পেরেছি, আমার শালি, আমার ভাইরা ভাই, আমার খালা শ্বশুর, খালা শাশুড়ি, তাদের সন্তান, এবং বিশেষ করে উল্লেখ করতে চাই আমার ভাইয়ের শাশুড়ি, যিনি এর আগে কখনো সিনেপ্লেক্সে সিনেমা দেখেন নাই, এবার প্রথম তিনি সিনেমা দেখলেন এবং তার অভিজ্ঞতা অনেক ভালো। সিনেমা তো ভালো লেগেছে, তবে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে যে একসাথে সিনেমা দেখার পর যে এক্সপিরিয়েন্সটা, মানে সিনেমা দেখার শেষে আরও ঘণ্টাখানেক ধরে যে সেই সিনেমাটা নিয়ে আলোচনা, বিভিন্ন স্মৃতি রোমন্থন, হুমায়ুন আহমেদের অনেক কিছু নিয়ে আসা, যেহেতু হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে তৈরি সিনেমা, বা 10 বছর আগের মোশাররফ করিম, 10 বছর পরের এখনকার মোশাররফ করিম, বা অনেক বছর আগে টেলিভিশনে চঞ্চল মোশাররফের একসাথে যে দ্বৈরথ, এতদিন পরে আবার সিনেমাতে তাদেরকে দেখা, এই যে আলোচনা, সেগুলো আরও বেশি উপভোগ করেছি আসলে। তো সব মিলে খুব ভালো অভিজ্ঞতা। অনেকদিন পর একটা মানে সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা, উৎসবের পরে উৎসব তো তারই একই ডিরেক্টরের। তো এই পরিচালককেও তো আপনি দেখেছেন, তার সম্পর্কে একটু শুনি। তানিম নূর ভাইয়ের সাথে আমার পরিচয় বেসিক্যালি উনি যখন জি5-এর জন্য একটা সিরিজ বানিয়েছিলেন, জি5 যখন বাংলাদেশে ছিল, কন্ট্রাক্ট নামে একটা সিরিজ, এবং ওর পরে ওনার সাথে আমার পরিচয়, এবং পরিচয়ের ধরনটা খুব অদ্ভুত। আমি সিরিজটার খুব মেজর একটা ভুল ধরেছিলাম। হ্যাঁ, মানে ওখানে একটা সিকোয়েন্স থাকে যে চঞ্চল চৌধুরী ওখানে একজন কিলারের ভূমিকায় থাকেন, খুব একজন মানে বিগ সন্ত্রাসী বলতে পারি, বা টেররিস্ট বলতে পারি, যাই বলতে পারি, বা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বলতে পারি, সবচেয়ে বড় কথা যেটা। তো ওখানে একজন নেতা ভাষণ দিতে থাকেন, আর চঞ্চল চৌধুরী দূর থেকে ওনাকে শ্যুট করবেন আর কি, যা একদম সব কিছু দেখছেন উনি, শ্যুটটা করবেন কখন, স্নাইপার দিয়ে। তো একটু ভুলের জন্য মানে নেতা হয়তো একটু নড়ে গেছে বা কোনো কিছু একটা, তো নেতার পেছনে যিনি, তার গায়ে গুলিটা লেগে যায়, যেটা নেতার গায়ে লাগার কথা ছিল। তো তারপরে নেতার যে আশেপাশে পাতি নেতা যারা থাকেন, তারা তাকে রক্ষা করে নিয়ে চলে যাচ্ছে, তো আশেপাশে সবাই দৌড়াচ্ছে। পরে সিনি দেখায় যিনি গুলি খেয়েছেন তিনিও নেতার সাথে দৌড়াচ্ছেন। তো এত বড় একটা ভুল, মানে জি5-এর মতো প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম, আমি সাবস্ক্রিপশন করে দেখছি, মানে এইটা নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। তো এরপরে দেখলাম যে ভাই আমাকে অফিসে ডাকলেন, তো আমি ভাবলাম যে ও মাই গড, তো সমস্যা হয় কি না, এই সেই। পরে আমি দেখলাম উনি এটা খুব লাইটলি নিয়েছেন, স্পোর্টিংলি নিয়েছেন, এবং বললেন যে আসলে আমি না ঠিকমতো বানাতে পারি নাই, এবং আমার তোমার ভুল ধরাটা খুব ভালো লাগছে। তো আমি বললাম যে এ কি, এত অদ্ভুত। এর আগে আমি তার সম্পর্কে শুনেছিলাম, তার সম্পর্কে জানতাম, দু একবার হাই হ্যালো, কিন্তু বিস্তারিত আলাপটা সেই সময় হয়, এবং তখন আমি বুঝতে পারলাম অ্যাজ এ মেকার আসলে তিনি যতটা ভালো, অ্যাজ এ হিউম্যান বিং তিনি আরও বেটার। এবং আমি সবসময় চাইতাম যে এরপরে তিনি একটা ভালো কাজ করুক, এবং এরপরে তিনি আসেন কাইজার নিয়ে। এবং কাইজার তো আমার দুই বাংলার অন্যতম সেরা পছন্দের খুব সিরিজ, এবং কাইজারের যে টিম অনেকটা সেই টিমই বলতে গেলে উৎসব এবং বনলতা এক্সপ্রেসের সাথে জড়িত, বিশেষ করে স্বাধীন, মানে ভাইয়ার যেই পাওয়ার হাউস, যেটা রাইটার স্বাধীন আহমেদ, এবং আরেকজন অবশ্যই সামিউল ভূঁইয়া, এই দুজন মিলেই সিনেমাটা লিখেছে। এই সিনেমাটাও তারা লিখেছে, মানে উৎসবও তারা লিখেছে, এটাও তারা লিখেছে। আর স্বাধীনের সাথে আবার পরিচয় আমার 2015 থেকে। বনলতা এক্সপ্রেস আবার নিশো নেই, না নিশো নেই, অবশ্যই নিশো তো সিরিজে ছিল, উৎসবেও ছিল না। এবং উৎসব আর বনলতা এক্সপ্রেসের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আমার লেগেছে, উৎসব দিয়ে তিনি জাহিদ হাসানকে একটা নতুন
ভাবে পরিচয় করেছেন এই জেনারেশনের সাথে, এবং একই সাথে আগের জেনারেশন যারা জাহিদ হাসান কোনোভাবে দেখতে যাচ্ছিলেন তাদের সাথে আবার নতুন করে একটা পরিচয়। আর মোশাররফ করিমকে তিনি সিনেমাতে এখন পর্যন্ত মোশাররফ করিমের আমি বলবো যে বেস্ট পারফরমেন্স। সিনেমাতে মোশাররফ করিম যতগুলো পারফরমেন্স দিয়েছেন, সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক, সেটা টেলিভিশন হোক, সবগুলোই সেগুলোও ভালো, কিন্তু এটা বেস্ট, এটা একদমই অন্যরকম ক্যারেক্টার। আপনি সমালোচনার কথা বলছিলেন, আসলে কিন্তু আমাদের এখানে সমালোচনা বলতেই কিন্তু বোঝায় যে একটু প্রশংসা করে দাও, প্রশংসা করে দাও, অথবা একটু পরস্পর পিঠ চুলকি বলা যায়, হ্যাঁ। এবং সেটা বলতে গেলেও আবার সেটা নাকি সামনাসামনি বলা যাবে না, ইনবক্সে বলতে হবে, এবং এটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমাদের আরেকটা খুব অদ্ভুত লাগে, আমাদের বেশিরভাগ ডিরেক্টরে, সবাই না তবে বেশিরভাগ, অবশ্যই আমি বলবো 90%ই বলা যায়, আর একটু বেশিও হতে পারে, সেটা হচ্ছে যে আমি জানি না, আমি এদের বেশিরভাগের সাথে কথা বলে যেটা দেখেছি, এরা নিজেদের কাজের ভুল বাদে অন্য সবার কাজের ভুল খুব ভালো ধরতে পারেন, কিন্তু যখনই আপনি তাদের ভুল নিয়ে কথাবার্তা বলবেন বেশিরভাগ সেটাকে খুব স্পোর্টিংলি নিবে না। এবং আমি তার ভুল ধরছি তার মানে এই না কিন্তু আমি তার ভালো চাই না। যেমন আমি বন্ধুতা এক্সপ্রেস নিয়ে আমি আসলে খুব খুশি তানিম ভাইয়ের জন্য, বিকজ আমি অ্যাজ এ হিউম্যান বিং তাকে চিনি, খুবই ডাউন টু আর্থ একটা মানুষ। এবং আমি যখন তাকে বলি যে ভাইয়া এই সিনটা আরেকটু ভালো নিতে পারতেন, সাকিব আমার ব্রেন ওই পর্যন্তই, আমি না পারি না এর চেয়ে ভালো। তো এতটুকু বলার মতো বিনয়, ওনার যদি ব্রেন অতটুকু নাও হয়, কিন্তু এতটুকু বলার মতো বিনয় আমাদের এখানকার খুব কম মানুষই, খুব কম ডিরেক্টরই থাকেন। আর আমাদের এখানকার ডিরেক্টরদের আরেকটা সমস্যা হচ্ছে আমার কাছে মনে হয়, আমি যতটুকু ইন্টারাকশন করেছি, মানে যখন ভুল ধরা ইন্টারাকশন আমি সেটা বললাম, বা আর সেটা যদি ভুল ধরেন, আমি ধরেন বুঝতে নাও পারি, হ্যাঁ ধরেন আমি আমার ইন্টেনশন থেকে বললাম, আমার জ্ঞান থেকে, সে আমার নলেজে ভুল থাকতে পারে, কিন্তু ওইটাও তো ধরেন তিনি আমাকে ধরিয়ে দিতে পারেন যে সাকিব কিন্তু আমি এভাবে ভাবছিলাম, সেইটা না ধরে তারা অনেক সময় অনেকটা এমনভাবে তেলে বেগুনে চলে ওঠেন যেন মনে হয় যে সত্যজিৎ রায়ের পর আসলে তিনি একমাত্র ডিরেক্টর, সো তাকে নিয়ে কথাবার্তা বলা যাবে না। আবার সেম ডিরেক্টর যখন আমি তার অন্য কোনো প্রোডাকশন নিয়ে বলবো যে না এই প্রোডাকশনটা আমার খুব ভালো লাগছে, তখন আমাকে বলেন যে উফ বাংলাদেশের সিনেমা একমাত্র আসলে তুমিই বোঝো সাকিব, এর মানে তাদের ভাবসাব অনেকটা এরকম থাকে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গা থেকে, এবং এটাতে আমি আসলে খুব একটা রিয়্যাক্ট করি না, একটা সময় হয়তো করতাম, এখন খুব একটা করি না, কারণ আমাদের জায়গাটা ছোট, হ্যাঁ। প্রত্যেকেই অনেক সময় ইন্ডাস্ট্রি বলে, আমি এখানে ইন্ডাস্ট্রি বলি না, আমি বলি এটা পাড়া বা মার্কেট, আমি একদম ইন্ডাস্ট্রি মনে করি না। এবং আমাদের ছোট জায়গায় থাকতে থাকতে আসলে মন মানসিকতা অনেক ছোট হয়ে গেছে। এবং আমি আরেকটা জিনিসে আসলে আমার খুব খারাপ লাগে, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যেহেতু রিলেটেড বা আপনি অ্যাটলিস্ট সিনেমার খোঁজ খবর রাখেন, আমাদের যে কোনো ডিরেক্টরকে আপনি দেখবেন তারা বলছেন যে প্লিজ হলে এসে আমার সিনেমাটা দেখবেন, বলে এবং বলবে স্বাভাবিক। আপনি এদেরকে জিজ্ঞেস করুন তো তারা কতজন তাদের কলিগের সিনেমা তারা নিজেরা হলে গিয়ে দেখে, খুব কম। এদের মধ্যে বেশিরভাগ ওয়েট করে প্রিমিয়ার শো এর জন্য। কিন্তু আমি কিন্তু ধরেন ঈদের শুরুর দিনই ধরেন দম দেখে ফেলছি, রাতে অনেক কষ্ট করে টিকিট কেটেছি, রাত 1টার সময় আমি টিকিট কাটছি, ঈদের আগের দিন রাতে বেলায় টিকিট কেটে তারপর ঘুমিয়েছি। বন্ধুতা এক্সপ্রেস যখনই আমি টিকিট পাচ্ছিলাম না, খুব হতাশ হচ্ছিলাম, কিন্তু যখনই আমি শুনতে পারলাম যে সেকেন্ড উইকে মোটামুটি একটু টিকিট পাওয়া যাচ্ছে, আমি এক বসে 12টা টিকিট কেটে ফেলছি, মানে আমি 10টা, আমার ওয়াইফ 2টা। তো এই ইয়াটা থাকতে হয়, হ্যাঁ, মানে আমি দেখছি আমার অবজারভেশন ভুল হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু আমার ওই দেখার প্রচণ্ড আগ্রহটা আছে। আর আমার দেশের একজন ডিরেক্টর, তিনি তার ফেলো কলিগের সিনেমা দেখছেন না, কিন্তু আবার তিনি আশা করছেন যে তারটা সবাই এসে দেখবে। এটা কিন্তু সাকিব, এটা শুধু চলচ্চিত্রেই না, আপনি যদি সাহিত্যের দিকেও তাকান, একদমই তাই, আমাদের প্রত্যেকটা সেক্টরেই তাই, যে সে চাবে যে আপনি আমারটা নিয়ে। তাহলে ভাই আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কোন মুখে বলি যে শিল্প আমাকে উদার করে? তাহলে শিল্প আপনাকে কেমন উদার করছে? আপনি তো উদার শিল্পী না, এবং আপনাকে শিল্পী বলা উচিত না। আপনি দিন শেষে খুব বেশি হলে আপনি একজন পারফর্মার, সার্কাসের হাতির মতো, আপনাকে দেখবো, মজা নেবো, চলে যাবো। চলেন আমরা আবার বনলতা এক্সপ্রেসে উঠে পড়ি। যদি বনলতা এক্সপ্রেসের আগে প্রশংসাই শুনি, যে আপনার কোন কোন দিক ভালো লাগলো। আমি যদি ডিফার করি আমি একটু বলবো, কিন্তু আমার অবশ্যই সবচেয়ে বড় ব্যাপার যেটা, আবার একটা ফ্যামিলি ফিল্ম, যেটা আমার কাছে মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্স আপনাকে 2 হাত ভরে দেবে, মানে যদি আপনি তাকে একটু তার পছন্দ মতো, এবং এই অডিয়েন্সটা আসলে মানে একসাথে বসে একটা সুন্দর গল্প দেখতে চায়, একটু হাসতে চায়, এবং যদি তাকে একটু হলেও ইমোশনাল করা যায়, চোখের কোনায় যদি একটু পানি চিকচিক করে, তাহলে তার কাছে সমস্ত গুনাহ মাফ। এটা হচ্ছে ব্যাপার। তানিম নূরের আরেকটা জিনিস আমার খুব পছন্দের, না, এখানে আমি আপনাকে একটু থামাই, সেটা হলো যে আমরা না প্রায় বলি যে ফ্যামিলি ফিল্ম আসলে হয়ে ওঠে কীভাবে? ফ্যামিলি ফিল্ম আমার কাছে মনে হয় যে একটা ফ্যামিলির প্রতিটা সদস্যকে যদি কোনোভাবে টাচ করতে পারে, আমার কাছে মনে হয় সেটা 6 বছরের বাচ্চা হতে পারে, 80 বছরের দাদু হতে পারে, 45 বছরের বাবা হতে পারে, 40 বছরের মা হতে পারেন, এমন 13 বছরের কাজের মেয়েটাও হতে পারে, যিনি গৃহপরিচারিকা, যিনি সাহায্য করছেন, সবার ক্ষেত্রেই হতে পারে প্রত্যেকে, এবং খালা খালু ফুপা ফুপু তারাও যদি আসেন সেটাও। আর তানিম নূরে আমার যে জিনিসটা ভালো লাগে যে তিনি জানেন যে তিনি কোনটা পারেন না। এই কথাটা আমি কেন বললাম? উৎসব আপনি দেখবেন বেশিরভাগ ইনডোর সিন,
কারণ তিনি জানেন বাইরে গিয়ে শ্যুট করার মতো তার বাজেট হয়তো নেই এবং প্রথমবারের মতো বানাচ্ছেন এবং উৎসব সিনেমাটা বানাতে তার আসলে খুব কষ্ট গিয়েছিল। আমি যতদূর জানি তার প্রডিউসার বলতে গেলে পালিয়ে গিয়েছিলেন। এরপরে তিনি তার নিজের আশেপাশের লোকজন, তার বাবা আরও কে জানি তাকে টাকা পয়সা দিয়েছিল, বন্ধুদের কাছে টাকা পয়সা নিতে পরে সিনেমাটা তিনি বানান। যদিও এটা নিয়ে তানিম ভাই কখনো খুব বড় গলায় কোনো কথাবার্তা বলেন না। দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট হিম। তারপরে তিনি হয়তো প্রডিউসার আরও পেয়েছে, এবার তিনি নিজে প্রডিউস করছেন, আরও অনেকে জড়িত আছেন। এবং এবার আপনি দেখেন তিনি এমন একটা গল্প বেছে নিয়েছেন যে আমার ট্রেনের মধ্যে, এবং যেখানে আমার কস্টিউম পরিবর্তনের খুব ঝামেলা নাই। হ্যাঁ, তো আমি জানি যে আমার ওইসব দিকে আমি করতে গেলে ভাই আমি গল্পে হয়তো আমি এত ক্যারেক্টার আনতে পারবো না, তাহলে আমি ক্যারেক্টার বেশি নিলাম, আমি এক জায়গায় নিয়ে আসলাম, এক রাতের গল্প, সকাল দিকে একটু যাবে, এক রাতের গল্প ট্রেনের মধ্যে, আমার কোনো চিন্তা নাই। তো এটা হচ্ছে বুদ্ধিমান ডিরেক্টরের জায়গা, এবং আমার মনে হয় যে আমাদের ডিরেক্টরদের এই বুদ্ধি জায়গাটা আসা উচিত। আমি চাইলেই এখন একটা বাহুবলী, একটা পুষ্পা, একটা কেজিএফ বা একটা ধুরন্ধর পারবো না বানাতে, বা বানাতে চাইলেও আমার হয়তো গল্প থাকলেও আমার ওই মাউন্ট করা, ওই জিনিসটা মাউন্ট করার মতো অ্যামাউন্ট আমার নাই, আমার ওই পরিমাণ লোকবল নাই আমার কাছে, সবচেয়ে ফ্যাসিলিটি নাই, আমার ইনফ্রাস্ট্রাকচারই নাই। আমি তো বললাম, আপনি চিন্তা করেন স্বাধীনতার 55 বছর বয়সে, 55-56 যাই বলি, একটা দেশে একটা বক্স অফিস নাই। রাইট। আপনি কিভাবে কোনো সিনেমাকে আপনি হিটফ্লপ, মানে আপনি হিটফ্লপ হ্যাঁ বলতে পারেন, প্রডিউসার কতটুকু পেয়েছে সেই অনুযায়ী, কিন্তু সেটার এক্স্যাক্ট ডেটা এখনও নাই। অথচ আমি যদি এখনই সার্চ করি যে ধুরন্ধর 2 কত কামিয়েছে, বা ধুরন্ধর কত কামিয়েছে, বা কত কামায় নাই এর আগের সিনেমা, রণবীর সিংয়ের আগের সিনেমা 83 হোক, যেটাই হোক, যেটা ফ্লপ হয়েছে সেটা কত কামায় নাই, কোন কোন সার্কিটে কামায় নাই, আমি এক ক্লিকে বের করে ফেলতে পারবো। আপনি বক্স অফিস ইন্ডিয়া লিখে সার্চ করেন, আপনি পাবেন। আপনি হলিউড সিনেমা যান, আপনি হলিউড সিনেমা ইজিলি আপনি পেয়ে যাবেন, কে কত নিচ্ছে, কোন সিনেমা, সব কিছু আপনি পাবেন, কোনো লুকোচুরি নাই। কোনো ফ্লপ হলে সেটাও জানতে পারবেন। আপনি ওপেনহাইমার করার পরে একই অভিনেতা কিলিয়ান মার্ফি, তিনি একটা ওটিটি ফিল্ম করতে পারেন নেটফ্লিক্সের জন্য, এবং তখন কেউ তাকে বলে আয় হায় সিনেমা করার পর ওটিটি করতে আসে, আয় হায় তাই ক্যারিয়ার শেষ। কিন্তু এইখানে যদি কেউ করতে চায় আপনি দেখবেন, মানে পত্রিকা হোক, যেটাই হোক, সংবাদ মাধ্যম হোক, এবং সেখানে কাটতে চায়, হয়তো কিছু একটা লিখে দিল, কিন্তু এটা তার কাজ অভিনয় করা, তিনি অভিনয় করবেন। তো আমাদের আসলে অনেক জায়গায় না অনেক কিছু শেখার বাকি আছে, সেটা বক্স অফিস হোক, সেটা আচার আচরণ হোক, আপনার সিনেমার গল্পের প্রতি অনেস্ট থাকা হোক, সাংবাদিকের সামনে কিভাবে কথা বলা হোক। হ্যাঁ, সাংবাদিক হয়তো আমাকে চাবি হয়তো একটু অন্যরকম কোশ্চেন করে বিপদে ফেলতে, প্যাচে ফেলতে, অবশ্যই সে হয়তো চাবে, কারণ তাকে হয়তো তার সম্পাদক বলে দিচ্ছেন যে তোমার একটা বাইট আনতে হবে, আমার ভিউ লাগবে, কিন্তু আপনি তো যা তা কথা বলতে পারেন না, এবং সেটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। মার্কেটের মেগাস্টার থেকে শুরু করে যিনি নতুন এসেছেন, প্রত্যেকের ক্যামেরার সামনে সংযত হওয়া। আর আরেকটা জিনিস আমার মনে হয় খুব আমরা ভুল করি, যেই জন্য আমাদের অডিয়েন্স মাঝে মধ্যে আমাদের উপর রেগে যায়, এবং সেটা করা উচিত না। আমি মনে করি সেটা যদি আপনি না করেন, অডিয়েন্স আপনাকে ক্ষমা করে দিবে অনেক জায়গায়। সেটা হচ্ছে কোনো ওভার প্রমিস করবেন না, যে আমার সিনেমা বাংলাদেশের প্রথম এই করে ফেলছে, আমার সিনেমা বাংলাদেশের প্রথম ওই করে ফেলছে। বনলতা এক্সপ্রেস কি করলো এরকম প্রমিস? তারা তো প্রমিস করে নাই, তারা বলছে আমি একটা ফ্যামিলি ফিল্ম বানিয়েছে। তারা একটা প্রমিস করেছে পোস্টারে, 100% খাঁটি বাংলাদেশি সিনেমা, তাই হয়েছে। 100% খাঁটি বাংলাদেশি সিনেমা হয়েছে এটা। আর কি দেখলাম, সবাই দেখলাম যে, এবং সত্য কথা বলতে আমারও ভালো লেগেছে, সেটা হলো যে ডায়লগ। হ্যাঁ, এবং এখানে তো অবশ্যই হুমায়ুন আহমেদের তো একটা অবদান আছে, ওটা তো আছেই। আর আমার কাছে যেটা অনেক কিছু এক্সট্রা সাবপ্লট অ্যাড করেছে স্বাধীনা সামিউল, এবং সবচেয়ে বড় ব্যাপার তারা না বইয়ের যে মানে সুরটা এটা ধরতে পেরেছে আমার মনে। এইটা এখন আপনি আমাকে বলার একটা সুযোগ করে দিলেন আর কি, কারণ আমি আগে উপন্যাসটা পড়েছি। তা আমি দেখতে গেলাম, তখন আমি ভাবলাম যে আমি মিলাতে শুরু করলাম। এটা অভ্যাস, এটা হয়তো বা অনেকে দর্শক বলবে যে আপনি মিলাতে বলছে কে, সে তো আর কিছুক্ষণ বানায় নাই, একদম, সে তো বানিয়েছে আসলে সেখানে অ্যাডাপ্টেশন। হ্যাঁ, তো আমি একটা জিনিস খুব খেয়াল, এই প্রথম আমি দেখলাম, আমার দেখা, যে মূল গল্পকে কোনোভাবেই তিনি কাটাছেড়া করেন নাই। সে যা করেছেন পরে দেখলাম সেটা হলো যে ডালপালা বাড়িয়েছেন, কিন্তু মূল গল্পের যে স্ট্রাকচার এবং এটাকে কোনো রকমে টাচ করতে যে হয়ও না হুমায়ুন আহমেদের ক্ষেত্রে, সেটারও একটা শ্রদ্ধা বলবো বা প্রমাণ বলবো, সেটা আসলে তানিম সাহেব দিয়েছেন। এবং সিনেমাটা দেখে বোঝা যায় শুধুমাত্র তানিম ভাইয়ের না, রাইটারদের প্রত্যেকের, যে হুমায়ুন আহমেদের প্রতি তাদের একটা অদ্ভুত রকমের ভালোবাসা আছে। এবং সেই যে ট্রিবিউট বিভিন্ন ডায়লগে, আপনি ট্রেলারে খেয়াল করে দেখবেন, শ্যামলমাল এক জায়গায় বলছেন যে এটা কি কোনো হাবলঙ্গের বাজার নাকি। হ্যাঁ, তো হাবলঙ্গের বাজার নামে তো হুমায়ুন আহমেদের নাটক আছে। এখানে আবার মোশাররফ করিমের একটা ডায়লগ থাকে, বা কার যেন, মোশাররফ করিম না অন্য কারো, তিনি বলেন যে আমি একটা স্কুল থেকে পাশ করি, স্কুলের নাম হচ্ছে জীবন কৃষ্ণ মেমোরিয়াল হাই স্কুল, যেই নামে হুমায়ুন আহমেদের একটা বই আছে। তো এই যে ছোট ছোট ট্রিবিউট দেওয়া, বা হুমায়ুন আহমেদের দুটো বিখ্যাত ক্যারেক্টার আছে, যারা সিনেমা দেখে নাই তাদের জন্য বলছি না আমি, তারা সিনেমা শেষে এসে হাজির হন, এবং এটা আই ওয়াজ নট এক্সপেক্টিং, কেউ না, মানে হলে এটা যে রিয়াকশন ছিল আনবিলিভেবল দুটো রিয়াকশন দুটো ক্যারেক্টারের জন্য। তো এটা বোঝা যায় যে তারা আসলে হুমায়ুন আহমেদকে কতটা ধারণ করেন, এবং তারা এই জন্য সিনেমাটা বানাতে চান না যে হুমায়ুন আহমেদের বই নিয়ে সিনেমা বানাচ্ছে, একটা আলোচনা হবে, একটা হাইপ হবে, ঠিক আছে আমি তো হিট হয়ে যাবো, না, তারা প্রপার শ্রদ্ধাটাই দিয়েছেন। এবং বিশ্বাস করেন, বনলতা এক্সপ্রেস দেখার পর আমার সর্বপ্রথম মাথায় যে ব্যাপারটা
আঘাত করেছে বা আমাকে মানে আমার একই অর্থে একই সাথে পীড়াও দিয়েছে, সেটা হচ্ছে যে হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে খুব খুশি হতেন আজকে। আমার কাছেও তাই মনে হচ্ছে, একদম আপনার সঙ্গে আমি যে একমত। আমার বইটা থেকে খুব ঠিকঠাক একটু মতো কেউ একটা ঠিকঠাক সিনেমা মতো, বানালো হ্যাঁ, ওই যে অবশেষে। ঠিকঠাক ওই জন্যই বলছি যে মানে লেখকেরও আলটিমেটলি একটু গায়ে লাগে যে আমার লেখা ওটারে ও একটু কাটাছেঁড়া করলো, ওটা পোস্ট। কারণ এর আগে আমার যতদূর মনে পড়ে হুমায়ুন আহমেদ একজন সম্পর্কে খুব প্রশংসা করেছিলেন তার বই থেকে বানানোর পর, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় পরিচালক অনিমেষ আইচ। মিসির আলী বানিয়েছেন তিনি নিষাদ, এবং হুমায়ুন আহমেদ নাকি তাকে তার বাসভবনে ধানমন্ডি দক্ষিণ হাওয়ায় ডেকে প্রায় 11 না 17 মিনিট মনে হয় টানা প্রশংসা করেছিলেন। এটা আমি কোথাও একটা পড়েছিলাম অনিমেষ আইচের কোনো একটা ইন্টারভিউতে। এবং সত্যি কথা বলতে গেলে নিষাদ দেখে আমার মনে হয়েছিল যে পারফেক্ট আমি দেখছি একদম, মানে মিসির আলী হলে এরকমই হওয়া উচিত। আমার এটা একটা ব্যাপার। তো আমরা একটু আগাই ট্রেনে আমরা অনেক সময় বলি না সাকিব যে আউট অফ বক্স কিছু বানাইতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই সিনেমাটা সেই সিনেমা যেটা হলো বক্সের মধ্যে থেকে আউট অফ বক্স করা হয়েছে। হ্যাঁ, কারণ খুবই আসলে কিন্তু খুবই কঠিন না যে একটা অল্প একটু জায়গার মধ্যে যদি আমরা ট্রেনই মনে করি এটাকে, নিশ্চয়ই এটা একটা সেট, অবশ্যই সেট বানানো হয়েছে, এফডিসিতে সেট বানানো হয়েছে। ধরেন না একটা ট্রেনই ধরে নিলাম আমরা, তো ট্রেনের মধ্যেই অল্প জায়গার মধ্যে এতগুলো মন্টাজ তৈরি করা, এতগুলো ক্যারেক্টার, এত ভ্যারিয়েশন আনা, এত ক্যারেক্টার, এটা কিন্তু আসলে এটা আপনি কিভাবে দেখেন? অবশ্যই আমি, এবং আমার কাছে মনে হয় যে এইসব জায়গায় আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন আমি বুঝি তাদের মধ্যে একটা কোথাও না কোথাও, যতই বলি কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি কাজ করে যে আচ্ছা শ্যামল মালার সিন 2টা বেশি, আমার কি 2টা কম কিনা, শরীফুর রাজের বেশি হয়ে যাচ্ছে কিনা, মোশাররফ করিমের কি একটু কম হয়ে গেল, আচ্ছা চঞ্চল চৌধুরী কি ইয়ে হয়ে যাচ্ছে কিনা, বা অ্যাক্ট্রেসদের মধ্যে থাকে সাবিলা নূরের বেশি না এটা ইয়ে থাকবে, কিন্তু তারা প্রত্যেকেই খুব সুন্দর কোঅপারেশন করেছে এবং তাদের প্রত্যেকের পারফরমেন্স দেখে আমার একটা জিনিসই মনে হয়েছে, তারা এই ইনসিকিউরিটিতে ভুগছিলেন না। তারা শুধুমাত্র পরিচালকের কাছে সম্পূর্ণ সাবমিশন করেছেন এবং নিজেদের ক্যারেক্টার নিয়েই তারা ছিলেন, এবং আমার কাছে মনে হচ্ছে খুব মজা পাচ্ছিলেন, খুবই মজা। এবং এখানে যে একটা ছিচকে চোর থাকে, পকেটমার, হ্যাঁ একদম পকেটমার যিনি থাকেন, আচ্ছা হুমায়ুন আহমেদের উপন্যাসে কিন্তু এটা নাই একদমই, হ্যাঁ। কিন্তু আপনার এই যে আপনার সিনেমাতে যে জাহাঙ্গীর ভাই এই ক্যারেক্টার অভিনয় করেছেন ছোট্ট, অথচ ওইটা এত সুন্দর মনে হচ্ছিল যেটা হুমায়ুন আহমেদেরই লেখা, যে এই চোর এটা হুমায়ুন আহমেদেরই লেখা, এবং তিনিও যতটুকু সময় পেয়েছেন তিনি তার কাজ ঠিকঠাক করে বের হয়ে গেছেন, এবং সেখানে কিন্তু তার এক্সট্রা কোনো সিন অ্যাড করার কোনো প্রয়োজনও নাই, এবং প্রত্যেকে তারটা নিয়ে হ্যাপি। এবং আমার কাছে মনে হয় দিন শেষে প্রত্যেক পারফর্মারদের দেখে আমার এটাই মনে হয়েছে তারা সবাই বেসিক্যালি দিন শেষে একটা ভালো সিনেমার সাথে থাকতে চেয়েছেন। তারা এটা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না যে আমার সিন কি 2টা কম নাকি 2টা বেশি, তারা থাকতে চেয়েছেন যে আমরা সবাই মিলে এই বনলতা এক্সপ্রেসকে একটা সঠিক গন্তব্যে পৌঁছাতে চাই, এবং গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের যা যা করা দরকার প্রত্যেকে তা তো করবো। ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি একটা সিনেমা আছে না, তো ওইটার মধ্যে একটা পরিচালক তো আসলে বাড়িটার উপর একটা সিনেমা বানাচ্ছিল, তাই না? হ্যাঁ, কিরণ খের ছিলেন প্রধান ক্যারেক্টারে। তো তাকে বলা হচ্ছিল যে ওই ডিরেক্টরকে, মানে যে চরিত্রটা, তাকে বলা হচ্ছিল যে আচ্ছা রবীন্দ্রনাথের চোখের বালিতে তো এরকম না, তো সে তখন বলতেছিল ওটা রবীন্দ্রনাথের চোখের বালি, এটা আমার চোখের বালি, ঠিক আছে? তো এরকম আমাদের কিন্তু এটাও কিন্তু এক ধরনের চাপ থাকে ডিরেক্টরের উপর যে বইয়ের মতন হলো কিনা, কিছুক্ষণের মতো হলো কিনা। আপনার কি মনে হয় যে এই সিনেমাটা দেখে, আমার আছে এক ধরনের মত, আপনার মত কি, যে তার মধ্যে কি এরকম চাপ ছিল বলে মনে হয়? আমার কাছে মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় যে উনি অনেক আগে থেকে আসলে এই প্ল্যানটা করে রেখেছিলেন যে এটা নিয়ে কাজ করবেন, এবং উৎসবের 1 মাস পরেই খুব সম্ভবত স্বাধীনের সাথে সামিউলের সাথে তানিম ভাই বসেন যে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো এটা দিয়েতে। আর সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে মনে হয় যে উনি হুমায়ুন আহমেদকে অনেক লালন করেছেন, যেটা আমার কাছে মনে হয়। হ্যাঁ, কারণ আমাদের এখানে আসলে মানে আমি যদি খুব রূঢ়ভাবে বলি, হুমায়ুন আহমেদ বেচার জন্য খুব ভালো প্রোডাক্ট। হ্যাঁ, তো এইখানে আমার কাছে মনে এর আগে অনম বিশ্বাস দেবী বানিয়েছেন, এবং আমার কাছে মনে হয় তিনিও তার জায়গায় ঠিকঠাক বানিয়েছেন। অনম বিশ্বাসের কাজ দেখলে বোঝা যায় যে হুমায়ুন আহমেদের প্রতি তার একটা শ্রদ্ধা আছে। এটা আমার তানিম নূরকে দেখেও মনে হচ্ছে, তানিম নূরটা আমার মনে হচ্ছে তিনি অনেক আবেগী হুমায়ুন আহমেদের প্রতি, এবং হুমায়ুন আহমেদের ক্যারেক্টার, নাটক, এগুলো তার উপর যে একটা ভালো প্রভাব ফেলেছে। এবং শুধুমাত্র তানিম নূর না, রাইটার স্বাধীন আহমেদকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে ওর প্রিয় রাইটার কে, ও তো নিজে একজন চিত্রনাট্যকার, তো চিত্রনাট্যকারের প্রিয় চিত্রনাট্যকারকে সেটা জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল যে বাইরে হচ্ছে বলিউডে হচ্ছে জাভেদ আখতার, যারা কিনা রাইটিংটাকে অন্য লেভেলে নিয়ে গেছে, এবং তারা অমিতাভ বচ্চনের চেয়ে বেশি স্যালারি নিত। অমিতাভ বচ্চন 20 লাখ নিতেন, তারা 21 লাখ নিতেন, সেলিম জাভেদ। হ্যাঁ, আর এরপরে দেশে আমি বললাম যে দেশেকে, সে বলেছে যে নাটকের হুমায়ুন আহমেদ। তো যখন একজন রাইটার, একজন ডিরেক্টর, তারা প্রত্যেকে এইভাবে সাবমিশন করে এবং তারা ওই মূল টেক্সটার প্রতি ট্রু থাকে, অনেস্ট থাকে, ওই রাইটারকে পছন্দ করে। আবার ধরেন এখানে অভিনয় করেছে মমো এবং বাঁধন, তারা দুজনেই লাক্স থেকে আসা, এবং মমো কিন্তু হুমায়ুন আহমেদের বই দারুচিনি দ্বীপ থেকে কিন্তু তার প্রথম সিনেমা, এবং সেটাও কিন্তু লাক্সের পরপরই। তো ওইখানে মমো হুমায়ুন আহমেদের প্রতি একটা কানেকশন আছে তার, সেই আগে থেকে এতদিন পর। আবার ওই সিনেমাতে বাঁধনে অভিনয় করার কথা ছিল, কিন্তু তার ডক্টরির, তার ডেন্টিস্টের যে এক্সাম থাকে, ডেন্টাল এক্সামের জন্য তিনি
আসতে পারে নাই। তো তিনিও এতদিন পরে সুযোগটা কাজে লাগিয়েছেন যে ঠিক আছে যে আমি ওই সময় হয় নাই, কিন্তু এতদিন পর যতটুকু আমাকে দেওয়া হয়েছে আমি ঠিকঠাক মতো করে বের হয়ে যাব। তো প্রত্যেকে যখন এরকম অনেস্ট থাকে না, তো তখন আমার কাছে মনে হয় ওই চাপের জায়গাটা আর থাকে না, তখন মনে হয় যে করে ফেলে হয়ে যাবে, সবাই ঠিকঠাক মতো করি। আমরা বনলতা এক্সপ্রেস নিয়ে কথা সংক্ষিপ্ত করে নিয়ে আসবো, কারণ আমরা আরও দু একটা ফিল্ম নিয়ে কথা বলবো। একটু ক্যারেক্টারের দিকে যদি তাকে, আমি না জানেন ইয়া সাকিব অনেকক্ষণ ধরে চিনতেই পারি নাই যে এটা শরীফুল রাজ। কারণ প্রথমবারের মতো তিনি হ্যাঁ, আমি শেভ, খুঁজতেছি ক্লিন শেভ। ওই সে নাম দেখলাম তো সে কই। হ্যাঁ, তো এটা ভিন্ন, মানে এটা তো একটা ধরুন এটা আবার পরে আমি ভাবলাম এটা কারণ কি হইতে পারে, যে তাকে কেন এই ক্লিন শেভ করানো হতে পারে। আশহাব যে ক্যারেক্টার ইয়েতে, ও কিন্তু খুবই হিরোইক ক্যারেক্টার না, না, কিন্তু একদমই না। খুবই মানে মায়ের আঁচলে বাঁধা মা পড়া ভক্ত, একটা হ্যাঁ, এবং ছেলে। এটার কারণও আছে, তার মায়ের একটা দিক আছে, তো সবকিছু মিলে। আর আমার কাছে মনে হয় যে এই জায়গায় তানিম নূর রাজের যদি আমি একদম পরিচয়টা বলি, বেসিক্যালি একটা মানে মেইন স্ট্রিম সিনেমাতে তার কিন্তু একটা পরিচয় আছে। পরের মতো সিনেমা যে ব্লকবাস্টার একদম, তারপরে আবার হাওয়া, পরপর দুটো সিনেমা এত বড় ইয়ে হয়ে যাওয়া। আবার এরপরে ধরেন সে দেয়ালের দেশের মতো সিনেমাও করেছে, হ্যাঁ, আবার ধরেন কাজল রেখাও করেছে। তো বেসিক্যালি তবে মেইন স্ট্রিম হিরোর ব্যাপারটা কিন্তু তার মধ্যে আছে আমার কাছে মনে হয়। তার যে দাঁড়ানো বা গতইতে তার যে ইনসাফ করা, অ্যাকশনের একটা ব্যাপার আছে আর কি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় তানিম ভাই তাকে সম্পূর্ণ নতুন একটা এটাই ভাবে বলছিলাম মানে পরিচিত করাতে চাচ্ছিলেন। এবং সেই জায়গায় সবচেয়ে হচ্ছে যে ওর সবচেয়ে আইকনিক দিক হচ্ছে, আপনি দেখেন, আপনি পরাণে বা দেখেন হাওয়াতে দেখেন, তার এই দাঁড়িয়াটা কিন্তু আছে, ইভেন কাজল রেখাতেও আছে, দেয়ালের দেশেও আছে। হ্যাঁ, তো তানিম ভাই ভাবছে যে তোমার একটা চেহারা ভাই গুনিনে তো গুনিনও, হ্যাঁ, আছে, গুনিনও আছে, হ্যাঁ, তো তোমার একটা চেহারা পরিচিত হয়ে গেছে, ইমেজ, আমি একটা অন্য ইমেজ একটু তোমাকে দেখতে চাই। এবং সাথে কিন্তু একটা গ্লাসও দিয়েছে, হ্যাঁ, ওইটাও কিন্তু একটা নতুন ডাইমেনশন অ্যাড করেছে কিন্তু। তো আমার কাছে মনে হয় যে এটা আসলেই খুব ওয়াইজ একটা ডিসিশন ছিল। আমি তো মনে করি যে এটা একটা ভালো কমপ্লিমেন্ট না, যে ধরুন আমি চিনতেই পারি না যে এটা শরীফুল রাজ। তার মানে আপনি শরীফুল রাজের বদলে ডক্টর আশরাফকেই দেখছেন। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, আসলে ইন্টারেস্টিং। আর অন্যান্য ক্যারেক্টার, তবে আমি ফ্র্যাঙ্কলি যদি বলি, আমি অভিনয় তো দুর্দান্ত মোশাররফ করিম, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই যে ক্যারেক্টারের নামটা আমি ভুলে গেছি, রশিদুদ্দিনকে আমি যেভাবে কিছুক্ষণে ভাবছিলাম যেই বয়স্ক বা যেই, এখন সমস্যাটা হলো আমরা আসলে ইমাজিনেশন আর হ্যাঁ এটা মিলছিল না আর কি। কারণ আমরা তো আবার সমস্যা তো মোশাররফ করিমের না, সমস্যা আমার, কারণ আমি তো মোশাররফ করিমকেও তার বয়স জানি, দ্যাটস ওয়াই এইটা আর কি আমার কাছে একটু বেখাপ্পা লেগেছে, কিন্তু অভিনয় দিয়ে সে এটা পূরণ করেছে বলে আমার মনে হয়। আরেকটা ব্যাপার, আমি জানি না আপনার মনে হচ্ছে কিনা, বইটা পড়ে আমার মনে হচ্ছে এই গল্পের নায়িকা বেসিক্যালি চিত্রাই সবকিছু মনে করছে, কিন্তু সিনেমা দেখে কিন্তু সিনেমাটা নিজের দিকে শেষ পর্যন্ত নিয়ে গেছে কিন্তু মোশাররফ করিম, রাইট, এবং তারপরে শ্যামল মাওলা। হ্যাঁ, মানে একটা সেন্ট্রাল ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিল আসলে, মানে না ইভেন উপন্যাসেও কিন্তু তাই, অনেকটা বিবেকের ভূমিকা কিন্তু নিয়েছিলেন এই ক্যারেক্টারটা রশিদুদ্দিন, এই অঙ্কের মাস্টার। কিন্তু পড়লে ওখানে চিত্রাকে আমার কাছে মনে হয়, আমার যে রিডিং ওখান থেকে কিন্তু সিনেমাতে দেখে পরে মনে হচ্ছে একটা সময় গিয়ে না আপনার সঙ্গে একমত আমি, যে চিত্রাই কেন্দ্রীয় চরিত্র উপন্যাসেও, কিন্তু ওই যে বিবেকের ভূমিকাটা সেটা কিন্তু এই উপন্যাসেও আছে, যে সে আসলে একটা মানে সুতা যার মাধ্যমে পুরো মালাটা আর কি গড়া, এরকম মনে হয়েছে আর কি। অন্যান্য ক্যারেক্টার সম্পর্কে বলেন। অন্যান্য ক্যারেক্টার, চঞ্চল চৌধুরী ছিলেন মন্ত্রী ক্যারেক্টারে, এবং এখানে মন্ত্রীর যে একটা গ্রাফ দেখানো হয়েছে সেটা আমার একদিকে ভালো লেগেছে, যে তার কবিতা লেখার জন্য তার মন্ত্রিত্ব পদ হারিয়ে যায়, তারপরে তার দুর্নীতি সম্পর্কে টুকটাক জানা যায়, কিন্তু একটা সময় গিয়ে যখন মোশাররফ করিমের, ওই যে আপনি সুতা বলছিলেন, মোশাররফ করিম যখন তাকে অভিশাপ দেয়, বা আমরা ট্রেলারে যেটা দেখেছি তাকে আজে বাজে ভাষায় কথাবার্তা বলে, তো একটা সময় কি তার মনে হয় যে আমার একটা ভালো মানুষ হওয়ার সুযোগ এসেছে আজকে, হ্যাঁ, যে ট্রেনে একজন সন্তান সম্ভবা নারী আছেন, তো তাকে যদি আমি কোনোভাবে হেল্প করতে পারি, আমি যেহেতু মন্ত্রী, আমার ফোনে হয়তো একটা হেলিকপ্টার আসতেও পারে। তো মানে একটা সময় গিয়ে হয়তো আমিও ভাবছিলাম যে এ মনে হয় আসলে চেঞ্জ হবে না, কিন্তু হয়তো মন্ত্রীটার হয়তো মনে হয় তার ভিতরে হয়তো মনুষ্যত্ব কোথাও লুকিয়ে ছিল, সেই জায়গাটাই হয়তো ওই রশিদুদ্দিন হয়তো সেখানে পোক করে। তো তখন হয়তো তার মনে হয় যে ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি, আমি মানে সারা জীবন তো অনেক কিছুই করলাম, তো একটু ভালো মানুষ হতে পারে কিনা। এবং তার এটা হওয়ার কারণও আছে, কারণ ছোটবেলায় তার যে একজন টিচার, সে দেখেছিল যে যিনি সৎ টিচার ছিলেন, থাকার কারণে কিন্তু পরে তাকে চাকরি চলে যায়, তাকে গমচোর উপাধি দেওয়া হয়, সেটা কিন্তু উপন্যাসও আছে। হ্যাঁ, তো সেই এই যে ভয়টা থেকেই হয়তো সে সততার জায়গাটা খুব একটা ধরতো না, কিন্তু যখন সে দেখলো তার মন্ত্রিত্ব চলে গেছে, এখন আর আমার খুব একটা হারানোর কিছু নাই, তো শেষ পর্যায়ে একটা কোনো ভালো কাজ করতে পারে কিনা। তো এই ক্যারেক্টারের গ্রাফটা আমার খুব ভালো, এই যে উপন্যাস আর সিনেমা যে ভিন্ন একেবারে, এই যে দুইটা প্রসঙ্গ বললেন আপনি, মন্ত্রিত্ব চলে যাওয়া আর হলো হেলিকপ্টার আনা, হ্যাঁ, এই দুইটা কিন্তু আমি বলবো না, এবার আমি বইয়ের স্পয়লার দিব না, হ্যাঁ, বইয়ে কিন্তু এরকম নাই, দর্শক আপনারা বইটা পড়ে নেন, হ্যাঁ, তো সেটার প্রসঙ্গ আছে, কিন্তু এটা অন্যরকম ওখানে হয়, এবং অবশ্যই সিনেমাতে অন্যরকম হয়, দুইটাই দেখতে হবে আপনাদেরকে। আসলে বনলতা এক্সপ্রেস নিয়ে বললে আসলে অনেকখানি। আরেকটা কথা না বলি নাই, ছোট বাচ্চারা
দুর্দান্ত অভিনয় দুর্দান্ত করছে, অভিনয় দুর্দান্ত। করেছে, right, অ্যাডমিশন right, টেস্টের জন্য যারা তারা, তারপর শ্যামলমালার যে মেয়েটা, তারা অনেকে তো বলেন যে ট্রেনটাও নাকি ভালো অভিনয় করেছে। নিঃসন্দেহে, অবশ্যই অবশ্যই খুবই ভালো, এটা ভালো। এবং ভয়েস ওভারে নুহা সুমায়ুন ছিল। তাহলে আর্ট ডিরেক্টরকেও কিন্তু আসলে ইয়া দেওয়া অবশ্যই উচিত, তাই না? অবশ্যই অবশ্যই, Credit কারণ দেওয়া যায়। এরকম ভাবে সেট ডিজাইন করে Set design। এবং সেটটা একদম ট্রেনের মধ্যে একবারও লাগছিল। মনে হয় না যে এটা ট্রেন না। না না, আমার কাছে মনে হচ্ছিল না, খুবই তাই, ভালো। তাই। বাট তারপরও ওভারঅল ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, এটা আমি বলতে চাই। এবং আমার কাছে মনে হয় যে এই যে আজকে যখন আমরা কথা বলছি, একটু আগে জানতে পারলাম যে এটা শো আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, আগামীকাল থেকে 29টা শো চলবে। আচ্ছা, তাহলে তো অনেক মানুষ দেখছে এটা, তাই না? নিঃসন্দেহে। এবং ঈদের এই যে প্রথম সপ্তাহটা চলে যাওয়ার পর, প্রথম সপ্তাহে তো ঢাকার একটা দর্শক দেখে, আর প্রথম সপ্তাহ চলে যাওয়ার পর ঢাকার বাইরে থেকে যারা বাড়ি থেকে ঈদ করে আসে, তারা এসে জানার চেষ্টা করে কী ব্যাপার, সিনেমার কী খবর। তো তখন যারা দেখতে পারে আচ্ছা এটা শো নাকি বাড়তেছে, আচ্ছা এটা নাকি শুনতেছি সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে, তখন এখন এই দর্শকটা আমার মনে হয় দেখতে যাবে বনলতা এক্সপ্রেস। তাহলে মানে পুরো বাংলাদেশের মানুষের একটা আগ্রহ তৈরি তো হয়েছে। নিঃসন্দেহে। আচ্ছা, কিন্তু আপনার তো একটা আপনার কাছে বোধহয় একটা তথ্য আছে যে আমি আজকে এখানে আসার আগে তানিম ভাইয়ের সাথে কথা বলছিলাম। এখন তো আসলে মাল্টিপ্লেক্সে যেটা সমস্ত কিছু দেখা যায়, টিকিট কয়টা বিক্রি হয়েছে না হয়েছে, তো এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 2.5 কোটির কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে এটার, হ্যাঁ, আর একটু প্লাস মাইনাস হতে পারে। তো এটা সমস্ত মানে মাল্টিপ্লেক্সের হিসাব, হ্যাঁ, ইনক্লুডিং ধরেন অন্যান্য সিনেপ্লেক্সের বাইরে অন্যান্য যে টুকটাক মাল্টিপ্লেক্স খুব আছে বেশি তো সেগুলো নাই। খুব বেশি নাই, হ্যাঁ। এর মধ্যে তো ভাইয়া বলছিলেন যে মানে এটা তো টিকিট বিক্রি হচ্ছে, ঠিক আছে ফাইন, এখান থেকে আবার প্রযোজকের শেয়ার তো একটা, এখান থেকে তো অনেক কম আসবে, তারপর আলটিমেটলি কত চলার পর হিসাবে উনি দেখছিলেন যে এখন পর্যন্ত মাত্র 55,000 দর্শক এই সিনেমাটা দেখেছে। 55,000 কিন্তু 16 কোটি 18 কোটি হ্যাঁ, মানুষের মধ্যে। 18 কোটির মধ্যে 55,000। এখন ঢাকায় ধরেন, আমি বাকি সব বাদ দিলাম, আমি যদি শুধু ঢাকা ধরি, ঢাকায় কিন্তু প্রায় 3 কোটির মতো জনগণ, আমরা বলে থাকি এখন 2.5 থেকে 3 কোটি। তো সেখান থেকে 1 লাখ লোকও, 1 লাখ মানুষও এখনও এই সিনেমাটা দেখেন নাই। তো সেটা কিন্তু এক অর্থে আমাদের জন্য একটা অ্যালার্মিং ব্যাপার। তার মানে আমরা সিনেমাটাকে এখনও পৌঁছাতে পারি নাই অনেকভাবে, বা সিনেমাটা ভালো হওয়া সত্ত্বেও মানুষের কাছে হয়তো ওই আগ্রহটা কোনোভাবে পৌঁছাতে পারি নাই, বা একটা দীর্ঘদিন অনেক কিছু ঘটনার ফলে আমাদের হলে যাওয়ার ওই আগ্রহটা কমে গেছে। আমি আজকেও ক্লাসে আমার এক স্টুডেন্টকে বলছিলাম যে ইউ শুড ওয়াচ দিস মুভি। তো বলছিল যে স্যার আমি বাসায় বলেছি, কিন্তু আমার আম্মু বলছে যে যখন ওটিটিতে আসবে তখন দেখব। তো এই যে একমাত্র ব্যবসা, এটা নিয়ে আমির খান, তো ওখান থেকেও তো একটা ব্যবসা হবে না? ওখান থেকে ব্যবসা হবে, কিন্তু বিশ্বাস করেন সিনেমা সিনেমা হলে দেখলে যে ফিল, এটা আসলে অন্য জিনিস। আপনি সম্পূর্ণ অপরিচিত মানুষজন দিয়ে আশেপাশে বেষ্টিত, যারা হয়তো আপনার ক্লাসেরও না, যারা আপনার পেশার না, কিন্তু তার সাথে আপনি একই সিনে একসাথে হাসছেন, একই সিনে একসাথে কাঁদছেন। দ্যাটস এ হোল নিউ ডিফারেন্ট থিং। কিন্তু তাহলে তো অ্যালার্মিং শব্দটা আপনি ব্যবহার করেছেন। আমি অ্যালার্মিং এজন্যই ব্যবহার করছি কারণ সিনেমার প্রতি আগ্রহটা আমরা জাগাতে পারছি না। কারণ একটা দীর্ঘ সময় হয়তো তারা প্রতারিত বোধ করেছেন কোনো না কোনো সিনেমা দেখে, তারা হয়তো করতে পারে না। এবং তার চেয়ে বড় ব্যাপার, সিনেমার টিকিটের দামটা বেড়ে গেছে, এটা শুধু এখানে না, পুরো বিশ্বব্যাপী। এবং 500-600 টাকার টিকিট দিয়ে, বা অনেক টিকিট তো আমি দেখি যে 1100-1200 টাকার আছে, ইভেন 1800 টাকার টিকিটও কিন্তু এখন বিক্রি হয়। তো ওইটা দিয়ে দর্শক যখন দেখে যে আমি আমার মানে অ্যাটলিস্ট আমার 2 ঘন্টা এন্টারটেনমেন্টটাও ঠিকঠাক মতো পাচ্ছি না, আমার সিন বিলিভেবল লাগছে না, যে ক্যারেক্টার ডায়লগ বলছে তার ডায়লগে আমি কোনো বিশ্বাসযোগ্যতা পাচ্ছি না, তখন তো এই দর্শককে আপনি আর খুব একটা দোষ দিতে পারবে না। তার চেয়ে বড় ব্যাপার, এখন আপনি এক ক্লিকে আপনি কোরিয়া, মালায়ালাম, তামিল, তেলুগু, জাপান, ইন্দোনেশিয়া আপনি সব ঘুরে আসতে পারেন, সেই দেশের সিনেমা দেখে আসতে পারেন। না, যদি এই এই এত এত প্রচারণা, এত আলোচনা, আপনার আমিও এখন এই সিনেমা নিয়ে কথা বলছি, এই সিনেমার ভাগ্যে যদি এরকম হয়, তাহলে অন্য অন্য সিনেমার অবস্থা। আমার কথা সেটাই। তবে বনলতা এক্সপ্রেস কিন্তু আমি কখনো দেখি না যে তারা অত্যধিক কোনো একটা প্রচার প্রচারণা করেছেন। না, আমি ওটাকে হলেও আমি ওটাকে খারাপ, সেটাই, হ্যাঁ, আমি খারাপ বিষয় দেখি না। আপনার সিনেমা আপনি কেন প্রচার করবেন না? তারা নর্মাল খুব টিজার, ট্রেলার, গান দিয়েছেন, খুব ঠিকঠাক। তবে আমার কাছে মনে হয় যে আমাদের ইউনিকভাবে প্রচার কৌশলে আনা উচিত। আপনি একটা জিনিস বানাচ্ছেন, দিন শেষে যত কথাই বলি, সিনেমা অবশ্যই শিল্প, কিন্তু এটা যখন হলে যাচ্ছে, এটা তো অবশ্যই একটা প্রোডাক্টও বটে। আপনার প্রোডাক্টটা আপনি বিক্রি করতে হবে। আলটিমেটলি তো প্রোডাক্ট। এই প্রডিউসার এর পরবর্তীতে যদি আর সিনেমা না বানায়, তাহলে তো লস। আজকে যদি বনলতা এক্সপ্রেস যেভাবে আগাচ্ছে, বোঝাই যাচ্ছে যে একটা লাভ অবশ্যই আসবে এবং ঈদের অন্যতম সফল সিনেমা হবে নিঃসন্দেহে। কিন্তু এই প্রযোজকটাকে ধরে রাখতে হবে, এবং প্রযোজক যদি ঠিকমতো বাঁচে, তাহলে এই প্রযোজক হয়তো একসময় বনলতা এক্সপ্রেস বানিয়েছেন, তিনি হয়তো আজকে হুমায়ুন আহমেদের বই থেকে বানাচ্ছেন, তিনি হয়তো এরপরে অন্য বই থেকে বানাবেন, তিনি হয়তো সিদ্দিক আহমেদের বই থেকে সিনেমা বানাবেন, তাই না? বা তিনি হয়তো ওবায়দ হকের বই থেকে সিনেমা বানাবেন, বা সারাত হোসেনের বই থেকে সিনেমা বানাতে পারেন। কিন্তু তাকে তো ওটা বোঝাতে হবে। এই প্রযোজক হয়তো ফার্স্টে বুঝতে পারেন নাই, আমি এটা তানিম ভাইয়ের প্রযোজক, ধরেন আমি মানে আপনি ধরে নেন যে অন্য কোনো প্রযোজক, তো প্রযোজক ধরেন শুরুতে ধরেন আপনি অ্যাপ্রোচ করলেন যে ভাইয়া আমরা একটা বই থেকে একটা সিনেমা বানাবো। না না, কী বলো, সাহিত্য টাহিত্য মানুষ পড়ে না বাংলাদেশে, এই সিনেমা চলবে না। ভাই হুমায়ুন আহমেদের বই, আরে হুমায়ুন আহমেদ তো মারা গেছেন, ঠিক আছে, তখন অনেক চলতে, এখন তো এত চলবে নাকি? তো এই যে তিনি একটা বুঝে গেলেন যে না, হুমায়ুন আহমেদ মারা যাওয়ার এত বছর পরেও, প্রায় 14 বছর পরেও
তার বই থেকে যদি ঠিকঠাক মতো সিনেমা নির্মাণ করা যায় সেই সিনেমা সফল হবে। এবং সেখানে এমন না যে অনেক বড় কিছু লাগবে, যে খুব একটা আইটেম সং লাগলো বা খুব একটা বৃষ্টি ভেজা গান লাগলো, এমন কিছু লাগলো, কিচ্ছু লাগলো না। জাস্ট গল্পটা আপনি সুন্দর করে বলেন, ডায়লগ মজাদার দেন এবং রিলেটিভিটি করেন। কীভাবে, কেন? আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে মোশাররফ করিম তার মুখ থেকে একটা ডায়লগ বের হচ্ছে কি, যে দুইটা কথা মনে রাখবেন। তো দুইটা কথা মনে রাখলে আমাদের মনে পড়ে যে ওসি হারুন, এই হইচই। তো ওই যে ক্যারেক্টার আমি যখন রিলেট করতে পারি মজা বেশি পাই। আপনার ইন্টারেস্টিং যে ওই ওই ডায়লগটা আসলে এইখানে কি ভিন্নভাবে আসলো, তো জিজ্ঞেস করতেছে যেকোনো দুইটা কথা, তোমাদের এই যে ব্যাপার স্যাপার। এবং এটা তখনই হতে পারে যখন একজন রাইটার, একজন ডিরেক্টর তারা মেধাবী হন, তারা ওই জায়গাটা বুঝতে পারে, যেটা আমরা একটু অন্যভাবে মজা করে করি, যে ওসি হারুন দিও আবার দিব না, বললো ভাই যে কোনো দুইটা কথা, কিন্তু ওসি হারুন হলেও তো দুটো কথা বলেই ফেলতো। হ্যাঁ, দুঃখজনক তো এই কারণে যে আমাদের এখন বোধহয় এটা 2 কোটি টাকার আয়ের ক্লাবে ঢুকে গেছে। হ্যাঁ, দমের পরে এটা ঢুকে গেছে। হ্যাঁ, তো ওই হিসাবে মানে 2 কোটি টাকা আমাদেরকে খুশি থাকে। 2 কোটি টাকার আসলে টিকিট বিক্রি হয়েছে, এখন সেখান থেকে প্রডিউসার পাচ্ছে কিন্তু আরও কম। হ্যাঁ, কিন্তু আমাদের একটা বিরাট জনগোষ্ঠীর কাছে এটা আমরা এখনো সিনেমাটা পৌঁছতে পারিনি। এবং এটা শুধু এখানে না, এটা ইন্ডিয়াতে আমরা যে বলি এত কোটি কোটি টাকার এই যে ধুরন্ধর এত বিজনেস করে এত কিছু হচ্ছে, এখনও কিন্তু মানে আমি লাস্ট শুনেছিলাম পাঠান, শাহরুখ খান যে সিনেমাতে তার বলতে গেলে কামব্যাক, সেটা কিন্তু আমার জানা মতে 3 কোটি টাকার মনে হয় ফুটফল মানে টিকিট বিক্রি। 150 কোটির দেশে মাত্র 3 কোটি হলে সে সিনেমাটা দেখছে, এবং এর মধ্যে কিন্তু অনেক আছে রিপিট দর্শক। তার মানে আপনি বোঝেন কত কম দর্শকের কাছে এখন সিনেমা যায় না। এবং এটা অনেক কারণ আছে, মাল্টিপ্লেক্স সংখ্যা বেড়ে যাওয়া, সিঙ্গেল স্ক্রিন কমে যাওয়া, টিকিটের দাম বেড়ে যাওয়া। আপনি আজকে যদি ধরেন সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স প্রত্যেকে যদি একটা এরকম ডিসিশন নেয় যে সপ্তাহে কোনো একটা দিন তারা স্টুডেন্ট ছাড় দিবে একটা টিকিট, আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু সিনেমা দেখার পরিমাণটা বেড়ে যাবে কোন একটা দিন যদি তারা দেয়। হ্যাঁ, ধরেন অন্যান্য দিন 500 টাকা, ওই দিন 200 টাকা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মানুষ সিনেমা দেখবে, এবং ভালো সিনেমা যদি দেখে, ভালো সিনেমা চর্চা যদি মানুষ করে, আমি বিশ্বাস করি পরবর্তীতে মানুষের সিনেমা হলে আসার অভ্যাসটা আরও বেড়ে যাবে, যেটা কিন্তু আমরা এক অর্থে অনেকটা হারিয়ে ফেলেছি। এবং এটা শুধু এখানে না, সারা বিশ্বব্যাপী। এবং কোভিড কিন্তু এখানে বলতে গেলে মানে কাফনে মানে আপনার এই কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে এক অর্থে বলতে গেলে। তখন আমাদের অভ্যস্ততা মানে ঘরে চলে আসছে। তো এই জায়গায় আবারও যদি ফিরে আনতে চাই, তো সেই জায়গায় আমাদের মনে হয় আমাদের অনেক স্ট্র্যাটেজি পালন করতে হতে পারে। সেই জায়গায় টিকিটের দাম একটু কমানো, এবং মূল আলটিমেটলি দিন শেষে সিনেমাটা ভালো বানাতে হবে। সিনেমা যদি আপনি ভালো বানান, ওয়ার্ড অফ মাউথ আসলে এমন একটা জিনিস। উৎসব কিন্তু এমন কিছুই ছিল না এক অর্থে বলতে গেলে, প্রচারণা খুব পিছিয়ে ছিল, কিন্তু ওয়ার্ড অফ মাউথ এত ভালো, প্রথম দিন মনে হয় মাত্র 3.5 লাখ না 4 লাখ টাকার মানে ওপেনিং মাত্র। অথচ একই ডিরেক্টরের এইবারের সিনেমা প্রথম দিন আমার জানা মতে 18 লাখ টাকার। আপনি দেখেন মানে প্রায় 6 গুণ, ঠিক আছে, প্রায় 6 গুণ। এটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথের শক্তি। এবং তানিম নূর আমার মনে হয় যে মানে ফ্যামিলি অডিয়েন্সের কাছে একটা বিশ্বস্ততার নাম হয়ে গেছে, পরপর 2টি ফ্যামিলি সিনেমা করে, এবং পরবর্তী সাহস পাবে। হ্যাঁ, সাহস পাবে। হ্যাঁ, সাহসের জায়গাতে তৈরি হলে, কারণ উৎসবের পর তার তো প্রমোশনই হচ্ছে খালি। ট্রু। আচ্ছা, দুর্বলতাও তো কিছু আছে। অবশ্যই দুর্বলতা আমার কাছে মনে হয় যে চঞ্চল চৌধুরী ফ্যামিলির যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে, ওইটা আমার কাছে মনে হয় যে আরেকটু ক্লিয়ারলি দেখানো যেতে পারতো। এবং বইতে যেভাবে দেখানো হয়েছে, তারাও যে রাতেবেলা ট্রেনের চেইন টেনে নেমে যান জঙ্গলে, তো সিনেমা তো এটা দেখতে একটু অদ্ভুত লাগছিল আর কি, যে মানে রানিং ট্রেন থেকে নেমে গেল, ঠিক আছে বুঝলাম, মানে কেন বা মানে এতটাও কি ভয়ের কিছু ছিল না? ওরা থাকলে কি এতটাও কি আহামরি ভয়টা ঠিক মতন দেখানো হয়নি, আহামরি কোনো ক্ষতি হতো কিনা আমি জানি না। হয়তো তারা বাই দ্য বুক চলতে গেছেন, এই জন্য হয়তো নতুন করে এখানে কিছু আনে না, এটা আমার কাছে মনে হয়েছে। শরীফুল রাজ ডিফারেন্ট, কিন্তু শরীফুল রাজের একটা জিনিস আমার মনে হয় হি শুড ওয়ার্ক অন ইট, সেটা হচ্ছে তার উচ্চারণ। হ্যাঁ, যেন তিনি প্রবাসী বলছেন, প্রবাসী হবে। তো এইসব বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয়, এবং এটা আমি আগেও একটু খেয়াল করেছি, তো এটা আমার কাছে মনে হয় এই জায়গায় উন্নতির অনেক সুযোগ রয়েছে আমার কাছে মনে হয়। ফার্স্ট হাফে একটা সময় মনে হচ্ছিল যে এই যে একের পর এক চমৎকার ওয়ান লাইনার ডায়লগ, হ্যাঁ, সাদির সামিউল যেটা লিখেছে, সেটা একসময় মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছিল, মানে ফান দিচ্ছে, সমানে ফান দিয়ে আমার কাছে মনে হচ্ছিল। মানে বেসিক্যালি গল্প শুরু হয় আমার মনে হয় সেকেন্ড হাফে, যখন প্রত্যেকের একটা ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, যে প্রত্যেকের যে একটা পেছনের গল্প আছে, যেই জন্য তারা আজকে এই ট্রেনে মুখোমুখি হয়েছে, বা তাদের আচরণের মূল কারণ এটা, যে শ্যামল মাওলা কেন এমন রকচটা, বা চঞ্চল চৌধুরী কেন এরকম, যে তার যেই যে একটা টিচার ছিল, বা মোশাররফ করিমের যে একটা পেছনে কাহিনী আছে, শরীফুল রাজের মায়ের কি অবস্থা ছিল, কেন তিনি যে কোনো মেয়েকে দেখলেই মনে করে তার ছেলের বউ, কি কারণে, এই জায়গায় যখন আসলো তখন আসলে সিনেমা অন্য লেভেলে গেল। এর আগ পর্যন্ত হচ্ছে কি শুধুমাত্র ক্যারেক্টারের পরিচিতি এবং একজনের সাথে একজনের খুব মজাদার বাক্য বিনিময়, এটাই যাচ্ছিল। তো এই জায়গায় হয়তো আরেকটু কমতে পারতো। এই যে মজাদার বাক্য বিনিময়, আলটিমেটলি এই সিনেমাকে আমরা কোন জনরায় ফেলবো? অবশ্যই কমেডি, ফ্যামিলি ড্রামা, কমেডি তো বলতেই পারেন, ফ্যামিলি ড্রামা বলতে পারেন, ফ্যামিলি ড্রামা, হ্যাঁ, বা কমেডি ড্রামা বলতেই পারেন। এবং একই সাথে আবার জার্নি সিনেমা বলতে পারেন, ডেস্টিনেশন ওটাও বলতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি আমরা খুবই আন্ডাররেটেড এই কথাটা। কোন কথাটা জানেন? সেটা হলো যে
ট্রেন কিন্তু এমনিতেই কিন্তু নস্টালজিক ট্রু। করে তোলে আমাদেরকে, তাই না? তো এইটাও কিন্তু একটা কারণ বলে আমার মনে হয় যে অনেক দিন পর আবার একটু নস্টালজিয়া। সিনেমা শুরুতে একটা ডায়লগ থাকে, ট্রেন খুব অভিমানী একটা পরিবহন। সিনেমা আচ্ছা, শুরুতে কেন? হ্যাঁ, হ্যাঁ। কারণ ট্রেন একমাত্র যার জন্য, মানে অন্যান্য যে কোনো পরিবহন রাস্তায় চলে, আর ট্রেন হচ্ছে একমাত্র পরিবহন যার জন্য রাস্তার উপরে আবার নতুন রাস্তা বানাতে হয়। হ্যাঁ, এবং ট্রেন কারোর জন্য থামে না। আপনার জন্য, মানে আপনি পিছে পড়ে গেছেন, আপনাকে ছেড়ে রেখেই সে চলে যাবে, খুব অভিমানী, এটাই বলা হয়। আর কিছু বলার আছে এটার দুর্বলতা নিয়ে? এই মুহূর্তে তো মনে পড়ছে না। সবচেয়ে কথা আমি দুর্বলতা ধরতে চাচ্ছি, কারণ আলটিমেটলি ওভারঅল কেন ধরতে চাচ্ছি, কারণ ওভারঅল ফিলিংসটা আসলে এত ভালো, মানে অন্য কিছু নিয়ে আর কথা বলতে মন চাচ্ছে না। কারণ আলটিমেটলি প্রত্যেকে, ওই যে ফ্যামিলি অডিয়েন্স সহ দেখেছি, তো নিজের ফ্যামিলি সহ দেখেছি, ওই এক্সপিরিয়েন্সটা আসলে আলাদা। বাইরের একটা টেকনিক্যাল ঝামেলা তো ছিল, এই যে বোধহয় টিকিট নিয়ে বোধহয় কিছু ঝামেলা তৈরি হয়েছিল, তাই না? যে টিকিট কেটেছে কিন্তু গিয়ে দেখছে যে এটা তো সিনেপ্লেক্সে, হ্যাঁ এটা তো সিনেপ্লেক্সে এবার, এবং সিনেপ্লেক্সে আমার কাছে মনে হয় যে এটা খুবই বড় একটা ইস্যু, এবং এই ব্যাপারে তাদের খুব সিরিয়াস পদক্ষেপ গ্রহণ করা উচিত। অনেকে আলটিমেটলি দায়িত্ব নিঃসন্দেহে, এবং অনেকে রিফান্ড পাচ্ছেন না, এবং অনেকে আমি দেখছি আরেকটা জিনিস দেখছি, তাদের ওয়েবসাইটে এত বড় একটা সমস্যা, সেটা হচ্ছে কেউ বনতা এক্সপ্রেসের টিকিট কাটছে, কিন্তু পরে দেখা যাচ্ছে তার টিকিট কাটা হয়েছে প্রিন্সের বা দমের। আবার কেউ দমের টিকিট কাছে দেখা যাচ্ছে প্রেশার কুকার টিকিট কাটা হয়ে গেছে, আবার প্রেশার কুকার টিকিট কাটা হয়ে গেছে দেখা যাচ্ছে যে অন্যটা দেখাচ্ছে প্রজেক্ট হেল মেরি হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় এই জায়গা থেকে তাদের খুব দেখানো উচিত। এবং সিনেপ্লেক্স এতগুলো চেইন তাদের, এবং এক অর্থে কিন্তু তাদের মনোপলি বিজনেস। তো মনোপলি বিজনেস কিন্তু তারা যদি মনে করে যে আমার কাছে তো আপনাকে আসতে হবে, সমস্যা নাই, দেখাই দেবো, তখন আমার কাছে ক্ষতিকর, এটা খুবই ক্ষতিকর এবং ক্ষতিকর। এবং তাদের ওয়েবসাইটটা উন্নত করা উচিত, ওয়েবসাইটের মান খুবই খারাপ। অনেকে অভিযোগ করছেন যে তাদেরকে কল সেন্টারে ফোন করে একদমই না, একদমই ধরা হয় না, একদম ধরা হয় না। মেসেজ, এত বড় একটা প্রতিষ্ঠান, এটা হওয়া উচিত না তো বাংলাদেশ, তো সেজন্যই তো বলি। আমরা একটু আগাই তাহলে। আরও তো ছবি বেরিয়েছে না সাকিব, দম একটা, তার মধ্যে দমও তো দেখেছেন? দম দেখেছি ঈদের দিনে, দম অনেক উচ্চাসা নিয়ে দেখেছিলাম, সেই জায়গা থেকে আসলে বলতে গেলে অনেকাংশেই হতাশ। কেন? এটা বোধহয় উজবেকিস্তানে বা কাজাকিস্তানে শুট হয়েছে, এত মানে অসাধারণ সব দৃশ্য। দমের আসলে আমি বলি সিনেমাটোগ্রাফারও বোধহয় বিদেশি কাজাকিস্তানে। দমের সবকিছু আসলে খুব প্লাস পয়েন্ট, কারণ দমের মতো টিম, মানে ড্রিম টিম, মানে যার সাথে ধরেন চরকি, SVF, আলফায় জড়িত দেশের অন্যতম সেরা অভিনেতা আফরান নিশো, হ্যাঁ দাগির পরপরই তার সিনেমা একদম কন্টিনিউয়াসলি তিনি এখন সিনেমা করবেন বলে মনস্থির করেছেন। অনেক বছর পর রেদর্ণনীর কামব্যাক, প্রায় 10 বছর পর সিনেমাতে আসছেন। গল্প লিখেছেন অনেকজন, এবং যারা গল্প লিখেছেন তারাও নির্মাতা, তাদের মধ্যে কিছু রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকি, আলামিন নির্ঝর, মোহাম্মদ সাইফুল্লাহ রিয়াদ, রেদর্ণনী নিজে, সত্য ঘটনা অবলম্বনে। পূজা চিরি ভালো অ্যাক্ট্রেস, ডলি জোহর আছেন, আবুল হায়াত আছেন, জাহিদ হাসান আছেন, সব মিলে, এবং এটা তো ড্রিম টিম। কিন্তু আপনি চঞ্চল চৌধুরী আছেন নিঃসন্দেহে। তো দিন শেষে এটা অবশ্যই এক্সাইটেড হওয়ার মধ্যে প্রজেক্ট, এবং সার্ভাইভাল থ্রিলার যেটা এই দেশে খুব কম অ্যাটেম্প্ট হয়েছে। আমাদের সার্ভাইভাল সিনেমা এমন না যে হয় নাই, আমাদের সীমানা পেরিয়ে হয়েছে, আমাদের ছুটির ঘন্টা হয়েছে, কিন্তু এটা আরও বড় পরিসরে। এটা দেশের বাইরে একজন লোক, একজন NGO কর্মী, যিনি কিনা উজ্জ্বল ভবিষ্যতের আশায় বা কর্মক্ষেত্রে কোনো একটা কর্মসূত্রে তিনি তালেবান সৈন্যদের হাতে ধরা পড়ে যান। কিন্তু দেখেন তালেবান সৈন্যদের হাতে তিনি কিভাবে ধরা পড়লেন, এই সিকোয়েন্সটাই অনুপস্থিত। এবং এটা বারবার আমার প্রধান চরিত্রের সাথে ইমোশনালি কানেক্ট হতে আমার মনে হচ্ছিল যে আমি দেখলামই না, যে আমি দেখলাম যে জাস্ট ওয়াইফ আর মার কাছ থেকে বিদায় নিল, এবং সেটা ফ্ল্যাশব্যাকে মনে করছে। সিনেমা শুরুতেই দেখা যায় সে কিন্তু অলরেডি বন্দি। তো এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা ব্যাপার এটা। এবং মানে এই ক্যারেক্টারটার সাথে না আমি জাস্ট দেখছি যে তাকে আটকে রেখেছে, সে বারবার স্মৃতি রোমন্থন করছে যে তার দেশের কী অবস্থা ছিল, দেশে কোন অবস্থা থেকে সে এসেছে, সে তার ওয়াইফকে মনে করছে, সে তার মাকে মনে করছে, কিন্তু তার সাথে নতুন কিছু আর হচ্ছে না, নতুন কিছু হচ্ছে না। তার যে স্ট্রাগলটা নতুন, তাকে বারবার যদি অনেক বেশি ধরনের অত্যাচার করা হচ্ছে, এবং অত্যাচারের ধরন যদি বিভিন্ন হতো, বিভিন্ন রকমের, তাহলে বোঝা যেত, তাহলে এই ক্যারেক্টার জন্য আপনি ফিল করতেন। যেমন আমি যদি বলি যে এখানে ধরেন শাহজাহান ইসলাম নূর ক্যারেক্টারটার নাম, আফরান নিশো যেটা প্লে করেছেন, ধরেন তালেবানরা তাকে অত্যাচার করছে, ধরেন আমি এরকম একটা সিকোয়েন্স ধরেন যদি রাখা যেত যে তাকে 3 দিন কিছু খেতে দেওয়া হয় নাই, 3 দিন, একটা মানুষ 3 দিন খেতে পাচ্ছে না, তার মানে খিদায় তার মাথা নষ্ট অবস্থা, সে চোখে অন্ধকার দেখবে, গুহাতে আটকে রেখেছে, ধরেন সেই গুহাতে সে দেখছে একটা পোকা হেঁটে বেড়াচ্ছে, একটা বড় একটা পোকা, হুট করে সে পোকাটা ধরে সে খেয়ে ফেললো। এটা ধরেন এই যে সিকোয়েন্স থাকতো, আপনি হলে অডিয়েন্সের রিয়াকশন চিন্তা করেন, তারা নড়ে চড়ে বসতে, এবং তখন তার মনে হচ্ছে ও মাই গড, এই লোক কি পারবে, এই লোক কীভাবে পারবে, এবং ধরে ওইটা খেয়ে আবার ধরে সে বমি করে দিল।
আপনার কি কোনোভাবে মনে হয়েছে যে দম গোট লাইফের থেকে ইন্সপায়ার? একেবারেই না, একেবারেই মনে হয় না। ইন্সপায়ার হলে বরং আমি হয়তো খুশি হতাম যে ইন্সপায়ার হয়েও একটা বেটার সিনেমা বানাতে পেরেছে। কিন্তু এই জায়গায় আমার কাছে মনে হয় যে মানে টেকনিক্যালি খুব সাউন্ড সিনেমা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আফরান নিশো শারীরিকভাবে যথেষ্ট কষ্ট করেছে, -7 -8 কষ্ট করা অনেক ব্যাপার, কিন্তু এত কষ্টের পর শুধুমাত্র অভিনয় দিয়ে তো আপনি সিনেমাটা উতরাতে পারবেন না যদি না আপনার স্ক্রিপ্ট এবং একই সাথে পরিচালনা যদি সেরকম দমদার না হয়, তাহলে হয়তো আসলে দমটা থাকে না আসলে। এবং আরেকটা সবচেয়ে যেটা কষ্ট লেগেছে যে আমরা জানি সার্ভাইভাল সিনেমাতে কী হয়, যে হয় মরে যাবে তা নাহলে বেঁচে ফিরবে, বেশিরভাগ সময় বেঁচেই ফিরে, তাতে অডিয়েন্সের রিলিফ হয়। কারণ সার্ভাইভাল সিনেমার ব্যাপার হচ্ছে আপনি টানা 2 ঘন্টা ধরে বলতে গেলে আমাকে মানে আমার সাফোকেটিং লাগতেছে যে কখনো কষ্ট শেষ হবে, এছাড়া তো আর কিছু নেই, এক অর্থে গল্প সেটা, এবং সেটা একই সাথে চ্যালেঞ্জিংও যে 2 ঘন্টা ধরে রাখা। আপনি যদি 127 আওয়ার্স দেখেন বাইরের দেশের সিনেমা, আপনি যদি ক্যাস্ট অ্যাওয়ে দেখেন, সবগুলো এটা যে ওর নতুন কী কী স্ট্রাগল এবং এখান থেকে বের হবে কীভাবে, ও কবে বের হবে, ও বের হচ্ছে না কেন, আল্লাহ ওকে বের হতে পারবে, ইস প্লিজ আল্লাহ ওকে বাঁচায় দাও, এরকমই থাকে। তো আপনি শেষ পর্যন্ত এটা দেখালেনই, হ্যাঁ ফাইন, কিন্তু এতদিন পর তিনি যখন ফিরলেন, তার হয়তো চুল দাড়ি লম্বা হয়ে যাবে, তিনি হয়তো শুকায় যাবে, তো তাকে দেখে তার স্ত্রী আর তার মার কি রিয়াকশন, এটাই সিনেমাতে নাই। তো এইটা তো আসলে আমি অডিয়েন্স হিসেবে মানে এই সিনটা থাকলে, বিশ্বাস করেন এই সিনটা থাকলে হয়তো সিনেমাটা আরো অনেক ওয়ার্ক করতো। যতটা আচ্ছা, work করার একদম কথা ছিল। থেকে আরেক দমে যায়, ওটাও তো এক Okay. ধরনের দম হ্যাঁ। দেওয়াই না, প্রেসার কুকার। প্রেশার কুকার, অবশ্যই প্রেশার কুকার। আমি বলবো রায়হান রাফির একদমই অন্যরকম একটা সিনেমা, এবং আসলেই, এবং সে এক্সপেরিমেন্ট করতে চেয়েছে এবং এক্সপেরিমেন্টই করেছে। 4 জন মেয়ের গল্প, সিনেমার শুরুর যে সিকোয়েন্সটা সেটা এত ইন্টারেস্টিং। আমি এই সিনেমা আমি দেখি নাই। হ্যাঁ, আমি জাস্ট বলি, আমি আপনাকে কোনো স্পয়লার করবো না। শুরুতে দেখাচ্ছে যে নাজিফা তুষি, ক্যারেক্টারের নাম হচ্ছে রেশমা, একটা বাসে করে আসছেন, তো বাসটা হয়তো অন্য কোনো একটা গাড়িকে একটা লাগিয়ে দিচ্ছে। তো তখনই বাসের লোকজন এই কী অবস্থা, এসে বাসের ড্রাইভার হয়তো নেমে গেছে, ওই গাড়ির ড্রাইভারও নেমে গেছে। তো বোঝা যাচ্ছে এই বাস আর কিছুক্ষণ যাবে না, এই চলতেই থাকবে, কিন্তু তার একটা তাড়া আছে, সে দ্রুত নেমে গেল। নেমে গিয়ে সে একটা গাড়ি, একটা প্রাইভেট কার, যে চাচা যাবেন কিনা, তা একটা গাড়ি থামলো, এবং দেখলাম যে পিছন থেকে ক্যামেরা একবার পিছন থেকে ধরা, এর আগে একদম বাসের ভিতর থেকে আসলো, ক্যামেরা কোনো কাট নাই, কিন্তু পেছন থেকেই ধরা। চাচা যাবেন, হ্যাঁ যাবো, ওঠেন, কোথায় যাবেন, ওকে ওই জায়গায়, ওকে। শহীদুল ইসলাম সেলিম এখানে বসা, নাজিফা তুষি বসলো, দরজা আটকালো, গাড়ি স্টার্ট হলো, গাড়ি চলছে, ক্যামেরা এখনও কাট নাই, মানে ক্যামেরা ওইখান থেকে গাড়ির সাথেই যাচ্ছে। এবং আমি তো জাস্ট সিনটা মনে হয় প্রায় 4-4.5 মিনিটে হয়তো হবে আমার, এবং আমি ভাবলাম যে কী ব্যাপার, মানে অর্থাৎ ক্যামেরাম্যান ওই জায়গা থেকে বসে উনি গাড়ির পেছনেই ওভাবে হয়তো বসে গেছেন, এবং গাড়ি ওভাবেই চলছে, এবং উনি ওইভাবেই অনেক দূর মানে গাড়িটা চলে। তো তখন আমি বুঝলাম, যে নড়ে চড়ে বসলাম যে না, রাফি আসলে ডিফারেন্ট কিছু গল্প করার চেষ্টা করছে। এবং রাফির আমার যেটা ভালো লাগে যে রায়হান রাফির, তিনি পরপর সিনেমা বানিয়ে যাচ্ছেন, এই যে কন্টিনিউটি, এটা এখন তারিমুরের মধ্যে দেখতে পাচ্ছি 2টো সিনেমা, কিন্তু রায়হান রাফি কিন্তু সেই যে পোরামন 2 থেকে বানানো শুরু করেছেন, মানে মাঝখানে কোভিড না আসলে হয়তো, তারপরেও কোভিডের পরেও তিনি সিনেমা বানিয়েছেন, কিন্তু পরপর বানিয়ে যাচ্ছেন। এবং দেখেন একজন মানুষ সিয়াম আহমেদের সাথে সিনেমা বানিয়েছেন, আফরান নিশোর সাথে, শরীফুল রাজের সাথে, শাকিব খানের সাথে, এবং তারপরে তিনি সম্পূর্ণ নারী প্রধান একটা সিনেমা, এটা কিন্তু আসলে একটা বড় রিস্ক। এবং যারাই দেখছেন তারা বেশিরভাগই কিন্তু তারা সিনেমাটার ভিন্নধর্মী গল্প পছন্দ করছেন। এবং আপনি সমাজের এমন স্তরের মেয়েদের কথা বলছেন যাদের কথা কেউ বলতে চায় না, যাদের গল্প কেউ বলতে চায় না, মাসাজ পার্লারে যারা যেটা করে, এবং সেখানে তারা তাদের জীবনের উন্নয়নের জন্যই অনেক অনৈতিক কর্মকাণ্ডে অনেক সময় জড়িত হয়ে পড়ে। শুরুতে তারা চায় না, কিন্তু এই শহরটা আসলে তাদেরকে বাধ্য করে কীভাবে, প্রেশার কুকারের মতো এমনভাবে প্রেশার দেয় আপনাকে। আপনার যে ক্যারেক্টার থাকে রেশমা, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, এবং সে তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছে। আবার এদিকে আরেকজন ছেলে তার মাসাজ পার্লার আসে তেল নিয়ে, সে আবার দূর থেকে তাকে পছন্দ করে। রেশমা আবার তাকে খুব একটা পছন্দ করে না, আবার মানে অপছন্দ করে না। একটা সময় মনে হয় যে স্বামীকে আর পাচ্ছি না, বা স্বামী তো আমার কথা মনে রাখে নাই, তো যাবো কি এই ছেলের কাছে, যাবো কি যাবো না। আবার এই ছেলের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, তো এত দিন কষ্ট করতে মনে হয় না, আই ডিজার্ভ বেটার, হ্যাঁ আমি মাসাজ পার্লারে থাকি, আমার কাছে সবাই আসবে, তো এর কাছে দরকার নেই এই প্রেম ভালোবাসা কিছু না, দিন শেষে টাকাই সব, টাকা থাকলে সব হয়। কারণ সে দেখেছে যে তার আপন ভাই তাকে হয়তো তার সাথে হয়তো কোনো একটা চিটারি করছে, বাটপারি করছে, তাকে কোনো এক জায়গায় ঠকাচ্ছে, তার স্বামীও তাকে ঠকাচ্ছে, হ্যাঁ তার যে ছেলে, সেই ছেলেকে শহর থেকে অনেক দূরে সে একটা মাদ্রাসায় পড়ায়। এই সমস্ত জায়গা থেকে বীতশ্রদ্ধ হতে হতে, এই শহরের প্রেশার কুকারে প্রেশার পেতে পেতে একটা সময় গিয়ে তার আর কারোর প্রতি কোনো ধরনের ওই ফিলিংসটা থাকে না। তো এই পরিবর্তনটা খুব ভালো দেখেছি, এবং নাজিফা তুষি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। 2-1টা সিন আমার কমপ্লেন আছে, সেটা হয়তো আমি পরে বলবো, বাট এছাড়া এবং পুরোটা সিনেমায় তিনি নোয়াখালীর ভাষায় কথা বলেছেন, দ্যাট ইজ এ ভেরি ভেরি বিগ থিং, এবং খুব ভালো মতো ধরেছেন। এবং বাকি যারা আছেন তারাও ভালো, স্বপ্নম বুবলি বা আরেকজন, আমি নাম ভুলে গেছি ওনার, নামটা ভুলে গেছি, স্নিগ্ধা নাকি জানি,
নাম ভুলে গেছি, যাই হোক, বাট তারাও ভালো করেছেন। একজন আছেন, তিনি ইনফ্লুয়েন্সারের ক্যারেক্টার করেছেন, তার অভিনয়টা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাকি তিনজন বেসিক্যালি আমার কাছে মনে হয় প্রেশার কুকার আসলে তিনজনের গল্পই ছিল। তো ইনফ্লুয়েন্সারে উনি যেটা ওইটা গল্প চাইলে রাফি ইজিলি বাদ দিতে পারতেন, এবং আমি এটা ওনাকে সিনেমা দেখা শেষে বলেছি যে ভাইয়া সেকেন্ড হাফটা অনেক লম্বা হয়ে গেছে, 2 ঘন্টা 52 মিনিটের সিনেমা, 2 ঘন্টা 52 মিনিটের সিনেমা। তবে সেকেন্ড হাফে আমার কাছে মানে ওর গল্পটা বাদ দিলে এটা খুব একটা সিনেমাটা হতো না। সিনেমাটা বেসিক্যালি ওই তিনজনের গল্পই ভালো মতো। না, এই যে কম ভালো লাগা বেশি ভালো লাগা, হ্যাঁ, কিন্তু এরকম সিনেমা বোধহয় আপনি এই ঈদে দেখেছেন যেটা আপনাকে খুব বেশি ভালো লাগেনি। আমার রাক্ষস সিনেমাটা একেবারে পছন্দ হয় না একদমই। মানে ডিরেক্টরের এর আগে বরবাদ দেখেছিলাম, ওটা মোটামুটি লেগেছিল, খারাপ না ভালোই, একটা তার যে একটা ওয়ার্ল্ড বিল্ডিং আছে তার সে এক ধরনের, ওখানে ভায়োলেন্স ছিল, কিন্তু এখানে আমার মনে হয় যে মাত্রাতিরিক্ত, এবং মানে প্রোডাকশন ভ্যালু খুব ভালো। বাই দ্য ওয়ে রাক্ষস, সেটা আমার বলতে হয়, প্রোডাকশন ভ্যালু, এবং এটা নিঃসন্দেহে বরবাদের চেয়ে অনেক কম বাজেটে শ্যুট হয়েছে, কিন্তু মানে সিনেমাটা তো চকচকে, মানে খুব চকচকে, মানে এবং প্রোডাকশন ভ্যালু, তারপরে আপনার সেট ডিজাইন, আপনার কস্টিউম খুব ভালো, এবং শ্রীলঙ্কায় শ্যুট হচ্ছে, মানে ধরেন নায়িকা মানে বিমানে করে আসছে ভিলেন এরিয়াতে, ভিলেনও ধরেন সুইমিং পুল থেকে উঠে, মানে দেখলে মনে হয় খুব বড় লোকই সিনেমা, কিন্তু আলটিমেটলি মানে ক্যারেক্টার যেটা লেখা হয়েছে সেটা খুব প্রবলেমেটিক আমার কাছে মনে হয়, এবং সেটা কোনো বিল্ড আপ সেভাবে নাই। মানে সিয়াম আহমেদের ক্যারেক্টার দেখানো হচ্ছে তিনি ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি টিচার আমি বলতে পারি। তো তাকে তিনি, তার যে ছাত্রী একদিন ক্লাসে দেরি করে আসছে এবং তিনি তাকে ধমক দিয়েছেন, এই ধমক দেখেই ছাত্রী তার প্রেমে পড়ে গেছে। তো 2026 সালে মানে আমরা যদি এভাবে দেখাই, মানে আমার কাছে মনে হয় যে মানে এটা খুবই অদ্ভুত। মানে একটা তো বিল্ড আপ রাখবেন, অবশ্যই প্রেম হতে পারে শিক্ষক ছাত্রী, এটা আমরা এর আগেও আমাদের 90s অনেক সিনেমায় দেখেছি, কিন্তু সেটা একটা প্রপার বিল্ড আপ থাকে। আবার মানে আপনি শিক্ষক, আপনি ছাত্রীকে একদম ক্লাস থেকে ধরে নিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে আপনি মেক আউট করছেন, মানে মানে দিস সাউন্ডস ভেরি উইয়ার্ড, দিস লুকস উইয়ার্ড। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আননেসেসারি আমার মনে হচ্ছে। আবার ধরেন ক্যারেক্টার নিজেই বলছে যে আমি আলফা মেল, এখন এত আলফা মেল হওয়ার ইচ্ছা প্রত্যেকের, আর আলফা মেল নিজেকে মুখে কোনো আলফা মেল বলে কিনা আমি জানি না, মানে এরকম অনেক জায়গায় খুব এটাতে অনেকটা আপনার, আমি তো দেখিনি সিনেমাটা, কবিরের কথা মনে পড়ছে, কবির সিং। হ্যাঁ কবির সিং এর, না এনিমেলের মতো, হ্যাঁ অ্যানিমেলের মতো না, আচ্ছা, অনেকটা। এবং অ্যানিমেল থেকে তিনি আসলে অনেক বেশি, মানে আমি জানি না এই ডিরেক্টর মনে হয় অ্যানিমেল ছাড়া অন্য কোনো সিনেমা সে দেখে নাই, বা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন হয়তো নিচ্ছে শুধুমাত্র অ্যানিমেল দেখার জন্যই, এবং সে ওই ওয়ার্ল্ডেই আসলে আছে আসলে। কিন্তু আমার মনে হয় এখান থেকে তার বের হওয়া উচিত, এখান থেকে বের না হলে আসলে তিনি খুব একটা এরপর টিকতে পারবেন না। এবং সিনেমাটা দেখেন শুরুর দিকে কিন্তু সিঙ্গেল স্ক্রিন বা মোটামুটি লায়ন সিনেমা যেটা, সেখানে ভালোই চলছিল, কিন্তু ইভেন সিনেপ্লেক্সে ভালোই চলছিল, কিন্তু সেকেন্ড উইকে কিন্তু ড্রপ, সেকেন্ড উইকে কিন্তু বনলতা এক্সপ্রেস বাদে বাকি প্রতিটা সিনেমায় কিন্তু মোটামুটি একটা। আমরা কি অন্যকে দেখে শিখছি না যে কোন ধরনের সিনেমা আমাদের এখানে চলে? অন্যকে দেখে শেখার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে নিজের একটা বাবলের মধ্যে বেশি থাকি, তো ওই বাবল থেকে বের হতে চাই না। আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে আমাদের এখানকার বেশিরভাগই আসলে মানে ক্রিটিসিজমটা বা আমার অ্যাটলিস্ট যে অবজারভেশনটা, এটা তার মতো করে নিতে চান না। এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে তো পরিচালক কম, মানে বাবুর্চি বেশি, কারণ সবাই তো খাওয়াইতে চায়। হ্যাঁ, আপনি যদি পরিচালকের জায়গায় বাবুর্চি হয়ে যান, হ্যাঁ খাওয়াইতে হবে, তাহলে তো সমস্যা আসলে। আপনি হয়তো খাওয়াতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি মানে আপনার ব্যবসাও হবে। এখন আপনি ব্যবসা করতে আসেন, ফাইন, আপনি ব্যবসা করেন, কিন্তু আপনার ওই লনজিভিটি আসলে খুব একটা থাকবে না। আমরা শেষ একটা প্রসঙ্গে ঢুকবো, সাকিব, সংক্ষিপ্ত করি, শেষ করি, আর কারণ আপনার সঙ্গে আলোচনা করলে আসলে সারা রাত পার করে দেওয়া যাবে, এটা সম্বন্ধে আমি জানি। সেটা হলো যে দেখেন, একটা বিষয়, সবগুলো সিনেমা নিয়ে আমার একটা অবজারভেশন হলো গিয়ে, একটা জিনিস আপনি একমত হবেন কি না, যে আমাদের না মানে অভিনেতা কি কম? আমি দেখলাম যে ধরেন একই সিনেমায় আমরা চঞ্চলকে বারবার দেখছি, নিশোকে বারবার দেখছি ঘুরে ফিরে, দিনারকে আমরা বারবার, দিনারকে বোধহয় আমার মনে হয় যদি গণা হয় সবচেয়ে বেশি সিরিজ সিনেমা মিলে, মানে এমন কোনো নাই যেটাতে উনি নাই। এটা কারণ কি? এটা কি শুধুই কি ভালো অভিনয় আপনি মনে করেন, নাকি আমাদের এখানে এই তৈরি করার প্রসেসটাও নাই, কাস্টিংয়ের প্রসেসটাও আসলে দুর্বল, নাকি আপনার কি মনে হয়? ওভারঅল তো একটা ব্যাপার আছে। আবার এই ইন্তেখাব দিনার কিন্তু মাঝখানে একটা অনেক বছর কিন্তু হারিয়ে গিয়েছিলেন, অনেক বছর তার খবর নেই। শাওকিদের যেই প্রোডাকশন হাউসটা মানে ফিল্ম সিন্ডিকেট, তারা ওই যে আপনার অনুলৌকিকের একটা পর্ব দিয়ে কিন্তু ইন্তেখাব দিন আবার ব্যাক করেন, যেখানে তিনি একটানা মানে 1 টেকে 8.5 মিনিটের ডায়লগ ছিল তার। না আমি ধরুন ব্যক্তি যদি আমরা বাদও দিই, আমি বলার জন্য বলছি, আমি বুঝতে পারছি। মানে এইখানে আমাদের সমস্যা, মানে এমন অভিনেতা বা এমন স্টার, হ্যাঁ, যে কিনা মানি ব্যাক গ্যারান্টি দিতে পারবে, সেই পরিমাণটা কম। অভিনেতা কম না, অভিনেতা অনেকেই আছে, অভিনেতা পারফর্মার অনেক আছে। আপনি যদি আজকে অনেক আছে, অনেক অনেক, এবং অনেকে কাজ না পেয়ে মারা পর্যন্ত গেছে। আজকে আপনি যখন এই কথা বলছেন, আমার মনে পড়ছে শামস সুমনের কথা। তার মতো শুদ্ধ উচ্চারণে কথাবার্তা বলা, তার আবৃত্তি,
বন্ধন নাটকে জাহিদ হাসানের সাথে যার ছোট্ট যে একটা সিকোয়েন্স, আপনি বলেন তো যে মানে তার মতো অভিনেতার কি ঘরে বসে থাকা উচিত না? কিন্তু ওই যে তুমি যখন থেকে আপনার ডিজিটাল মিডিয়া বুম হলো, যে তোমাকে দেখলে ভিউ আসে কিনা, তোমাকে দেখার জন্য ক্লিক করে কিনা, ওই জায়গায় অনেকে পিছিয়ে গেলেন, বা ওই জায়গায় অনেকে নিজের যে এথিক্স তার বাইরে যেতে চাইলেন না, যে শুধু ভিউয়ের জন্য আমি যা তা কাজ করব না। হ্যাঁ, যে জামাই আমারে গুতা দেয় নাটকের নাম, এই নাটকে আমি কাজ করবো না ভাই, শামসুম্য জীবন এই নাটকে কাজ করবেন না। কিন্তু সেই শামসুম্য যদি একটা ভালো নাটকের অভিনয় করেন, এবং তো সেই নাটকের ধরেন নাম হলো সাদাসিধে মানুষের কথা, সেই নাটকে আপনি দেখবেন যে 1 লাখও ভিউ হয় নাই। এখন প্রডিউসার আবার দেখার চেষ্টা করছে, যারা প্রডিউসার, যে ভাই আমার তো টাকা ব্যাক আসতেছে না, তো তাকে নাও যে কিনা মানে রিস্কটা নিবে না, আমার রিস্কের এটা নাই। হ্যাঁ এটা আমাদের এখানে আসছিল, সিদ্দিক আহমেদ আসছিল, সেও কিন্তু একই কথাই বলছিল যে নতুন কাউকে নেওয়ার জন্য একদমই খুবই এটা নাই, তার মধ্যে প্রসেসটাও নাই। আর আরেকটা ব্যাপার, কিন্তু আমরা তো আবার ব্যতিক্রম দেখলাম না সাকিব, সেটা হলো যে সোহেল মণ্ডলকে যখন আমরা পেলাম, সোহেল মণ্ডলকে আমরা পেলাম, এবং সোহেল মণ্ডলকে ধরেন, কিন্তু সোহেল মণ্ডল যেই সিরিজ দিয়ে এসেছেন সেখানে কিন্তু চঞ্চল চৌধুরীকে থাকতে হয়েছে পোস্টারে, কিন্তু চঞ্চল চৌধুরী, আচ্ছা আচ্ছা, এর একটা ব্যাপার। আর এই জায়গায় আমি আরেকটা বলতে চাই, আমাদের দর্শকদের একটা ব্যাপার আছে। আজকে আমি যদি আপনাকে বলি যে ভাইয়া 2টা ভালো সিনেমা আসছে, ঠিক আছে, একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, আর একটা ধরেন জীবনানন্দ এক্সপ্রেস ধরেন, কিন্তু ধরেন জাস্ট একদম পুরা মানে অন্য একটা ওয়ার্ল্ডে আমরা আছি, চিন্তা করে নেন, ধরেন জীবনানন্দ এক্সপ্রেস বনলতা এক্সপ্রেসের চেয়ে বেটার সিনেমা হয়েছে ধরেন, কিন্তু ওখানে ধরেন সব নতুন। কিন্তু এখানে আপনি পোস্টার, সাকিব আপনি আমাকে জিজ্ঞেস করেন সাকিব 2টা সিনেমা পোস্টার দেখাও তো, আপনি বনলতায় দেখলেন মোশাররফ করিম, শ্যামল মালা, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আর ওখানে আপনি চিনেন না। আমি বলছি ভাইয়া এই সিনেমা বেশি ভালো হচ্ছে, কিন্তু আপনি ক্লিক করবেন এটাতে। আমাদের অডিয়েন্সের মাইন্ডসেটটা, আমরা কি যে নতুনদের দেখতে চাই, আমরা কি নতুনদের সুযোগ দেই? আমরা নতুনদের কাজ দেখে কি 2টা কলম লিখি যে ভাই একটা নতুন ছেলেকে দেখলাম, কি এই ছেলেটা? তাকদীর দেখার পর কিন্তু সুবর্ণ মোস্তফা লিখেছিলেন যে ভাইসা ক্যারেক্টার কে এই ছেলে, খুব ভালো অভিনেতা, এবং সোহেল মণ্ডল শেয়ার দিয়ে লিখেছিলেন যে স্বপ্ন না সত্যি, আমি বুঝতে মানে সুবর্ণ মোস্তফা নিয়ে লিখছেন। সেই সোহেল মণ্ডলকে আমরা এরপরে আসলে কতভাবে মানে এরপরে মানে আমরা টানে আমি দেখেছিলাম রায়হান রাফির সাথে, তারপরে আমি দেখেছিলাম বিঞ্জে একটা কি 13 এপ্রিল নাকি যেন 9 এপ্রিল কি যেটা করেছিলেন। এতদিন পরে এসে আমি রাক্ষসে দেখলাম, এবং রাক্ষসে সত্যি কথা বলতে গেলে আমি তাকে দেখে ইমপ্রেসড। মানে মেইন স্ট্রিম সিনেমাতে তাকে যেভাবে ভিলেন হিসেবে ইয়ে করা যায়, তিনি মুসাফিরও কিন্তু করেছিলেন ভিলেন, কিন্তু খুব কম মানুষ এটা জানে, দেখেই নেই মানুষ। অথচ কিছু মানুষ যদি দেখে অন্তত বলতে পারে সোহেল মণ্ডল তো মেইন স্ট্রিম সিনেমা তো ভালো পারে, শুধুমাত্র তাকদীর পারে না, তাহলে কি প্রডিউসার বুঝতেন আচ্ছা তাই নাকি, ঠিক আছে মানুষজন কথাবার্তা বলতেছে তার মানে মানুষ ওকে মানে চায় সিনেমাতে, তাহলে আপনি কীভাবে হবে? এটা তো ভাই পুরো একটা প্রসেস। আমি তো এই জন্যই বলি ইন্ডাস্ট্রি না, এই মার্কেট, এই জন্যই মার্কেট থাকবে যতক্ষণ আপনি পরপর আপনি ভালো সিনেমা দিতে পারবেন। আপনার ইচ্ছারা আপনার সিনেমা নাই, ইচ্ছারা আপনি সিনেমা দেখতেও যান না, প্রডিউসার বলে ইচ্ছারা সিনেমা দেখতে যায় না তাই সিনেমা বানায় না। এই পুরো প্রসেসটা হয়ে গেছে মুরগি আগে না ডিম আগের মতো, যে প্রডিউসার বলছে ভাই ইচ্ছারা কেউ সিনেমা দেখতে আসে না তাই সিনেমা বানাই না, আর দর্শক বলে ইচ্ছারা সিনেমা ঈদের বাইরে সিনেমা বানান না কেন, তাই তো আমরা হলে যাই না। আবার বানাইলে গত বছর দেলুপি বানানো হলো, খুব বেশি মানুষ কিন্তু দেখতে যায় না, কিন্তু সিনেমাটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে 5 আগস্টের পরে বাংলাদেশের পুরো একটা প্রকৃত চিত্র কেউ যদি দেখতে চায় তাকে দেলুপি দেখতে হবে, কিন্তু ওখানে আবার সব নতুন, আপনি বলেন এই জন্য দেখতে চায় না। আবার সেই দর্শক বলছে ভাই নতুন কেউ নাই কেন, একই দর্শক একই মুখ দেখতে দেখতে আর কত চঞ্চল মশারও, তাহলে ভাই যখন নতুনটা আসলে আপনি জান নাই কেন? আবার ওইখানে ওই নির্মাতারও কিছু দোষ আছে, উনি ওই সিনেমাটা প্রপারলি মার্কেটিং করেন নাই, উনি হয়তো 2 সপ্তাহ আগে জানাইছেন আসছে দেলুপি। ভাই এখন আমাদের যে পরিমাণ ডিস্ট্রাকশন, মোবাইল ধরলে একটা রিল দেখলে একটা ভালো না লাগলে 1 সেকেন্ডে আরেকটা, তো তখন আপনাকে জানাতে হলে ভাই আপনাকে আগে থেকে হ্যামারিং করতে হবে। স্পাইডারম্যান আসবে মানে জুলাইতে, আপনি দেখেন ট্রেলার কবে বের হয়েছে, গত মাসে বের হয়েছে ট্রেলার, তার মানে কত মাস আগে ট্রেলার বের হচ্ছে। টম ক্রুজ কত মাস আগে তার ট্রেলার বের করে দেয়। শাহরুখ খানের সিনেমা আসবে ডিসেম্বরে, এই বছরের ডিসেম্বরে, আজকে কি মাস, আজকে আমরা মার্চের 31 তারিখে বসে আছি, এটা টিজার ট্রেলার কবে চলে আসে, শাহরুখ খানের জন্মদিনে আসছে, রাইট। তার মানে সে আগে থেকেই তার হুকুম আছে আমি আসতেছি, কিন্তু এবার একটু একটু করে ছাড়তেছে। গতকালকে আপনার নিউজ আসছে যে এই যে বর্তমানে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের ঘটনা ঘটছে এই জন্য ওরা দুবাইতে শুটিং করতে পারতেছে না, ওই নিউজ কিন্তু সব জায়গায় সার্কুলেট হয়ে গেছে। এই যে শুটিং হচ্ছে না এটাও কিন্তু একটা প্রচার, এই বুদ্ধিটাই ভাই আমাদের নাই। রাইট, এর মধ্যে যে ভাই সিনেমা হচ্ছে, শুকুর আলহামদুলিল্লাহ, মানুষ দেখতেছে। অনেক অনেক ধন্যবাদ সাকিব, আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত এবং খুবই একটা আশা করি দর্শকরা মজা পাবে আমাদের আজকের এই আড্ডা দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি পরবর্তীতে আপনাকে আমরা আবারও পাবো। আপনাকেও ধন্যবাদ, আমি আসতে পারলে খুশি হব। আর ক্যামেরা পেছনে যারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ, আর চর্চাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য।